সে পানিহাটি বলুন, খড়দাই বলুন, দমদমে বলুন, আর লেক টাউনই বলুন, কাছড়াপাড়াই বলুন, আর ব্যারাকপুরি বলুন, নৈহাটি বলুন, আর ভাটপাড়াই বলুন, জগদ্দলই বলুন, আর নপাড়াই বলুন, ভাটপাড়াই বলুন, আর কাছড়াপাড়াই বলুন, ব্যারাকপুর বলুন, আর খড়দা বলুন, পানিহাটি বলুন, অথবা কামারহাটি বলুন, জগদ্দল বলুন, তো কল্যাণী বলুন, সারা বাংলার মানুষ কিন্তু আপনাদের মিটিংটা শুনছে। কথা বলবেন না যারা এখানে এসেছেন, প্লিজ অনুরোধ করছি। আমি আপনাদের কাছে প্রথমেই বলি, শুভ নববর্ষ। আমার বাংলার মা ভাই ও বোনেরা খুব ভালো থাকবেন। সামনে আবার অক্ষয় তৃতীয়া আছে, আরো ভালো থাকবেন, যাতে আমার বাংলার মামাটি মানুষ ভালো থাকলে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি রাতে, আর আমার বাংলার মামাটি মানুষ ভালো না থাকলে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি না। কারণটা হচ্ছে আমি আপনাদের পাহারাদার। আমি কিন্তু চিফ মিনিস্টার আমায় ভাববেন না। আমি আপনাদের ঘরেরই একজন মা বোনের মতো সাধারণ একজন মানুষ, মান এবং হুঁশ নিয়ে এই পৃথিবীতে জন্মেছি। আমি যেহেতু কয়েকদিন আগে আপনারা জানেন দিল্লিতে একটা চোট হয়েছিল, কমরেডরা আগেও আমাকে অনেকবার খুন করবার মারবার চেষ্টা, এবং ঈশ্বরই বলুন আল্লাহই বলুন, এবং আমি এখনো সব মা ভাই বোনেদের আশীর্বাদ এবং দোয়া আছে বলে আমি আজও বেঁচে আছি। তা না হলে আমার এমন কোন শরীরে জায়গা নেই যেখানে ওরা আমাকে পেটায়নি, আর যেখানে মারেনি বা মেরে ফেলবার চক্রান্ত করেনি। এটা আমি সারা জীবন ধরে করে এসছি। আপনারা কেউ কেউ প্রদীপ জ্বালানোর সময় নিজের পরিবারের মুখের সাথে সাথে আমার মুখটাও একটু ঈশ্বরকে বলে আশীর্বাদ করো মা। আপনারা কেউ কেউ যখন দোয়া মানেন, কেউ কেউ বলেন আমার পরিবারকেও ভালো রেখো মা, আল্লাহ ওকেও ভালো রেখো। আমি জানি এমন কোনো দিন নেই তারাপীঠে যখন আপনারা বেড়াতে যান একটা পুজো আমার নামে কেউ দেন না। আমি জানি এমন কোনো দিন নেই পুরীর জগন্নাথ মন্দিরে আপনারা যখন বেড়াতে যান এমন কোনো পরিবার নেই যারা যায় আর একটা আমার নামে পুজো দেন না। আমি জানি কালীঘাট মন্দির থেকে শুরু করে আমাদের পবিত্র দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে আজমির শরীফে, এমনকি আমার সংখ্যালঘু ভাই বোনেরা যখন যান আমার নাম করে একটা চাদর চড়িয়ে আসে। এবং জেনে রাখবেন এমনকি মক্কা মদিনাতে যখন যায় হজ করতে আমার জন্য ওখানকার জল নিয়ে আসে আর চাদরও নিয়ে আসে। আর জেনে রাখবেন আজমির শরীফ থেকে ফুরফুরা শরীফ এমন কোনো জায়গা নেই যারা প্রে করে না, দোয়া চায় না। তেমনি অমৃতসর থেকে শুরু করে একদম আনন্দপুর সাহেব এমন কোনো জায়গা নেই যারা ভালোবাসে না, বা এমন কোনো জায়গা নেই চার্চ থেকে শুরু করে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা। আর সবচেয়ে বড় হৃদয় তো আমার মামাটি মানুষের, সেই হৃদয় তো সবাই থাকে, সেই হৃদয় তো সবাই থাকে। এবং তাই বলি আপনাদের পরিবার পরিজনরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ঈশ্বর আল্লাহ মা আপা আপনাদের মঙ্গল করুন। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো, তাই শুভ নববর্ষ জানিয়ে দেয়। একটু একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, হতেই পারে। বৈশাখ মাস আসবে আর কালো বৈশাখী আসবে না, তা কি হয়? সেই রকম মনে রাখবেন, হয়তো পানিহাটিতে মিটিং করার আমার এক্ষুনি প্রয়োজন ছিল না। আমি মানুষকে কম বিরক্ত করি, শুধু রাজনৈতিক কচকচানি ঘচকচনি না করে আমি একটু উন্নয়নের কাজ করতে ভালোবাসি। কিন্তু কমরেডরা সেদিন মিটিং করে অনেক বড় ভাষণ,
35 বছর বাংলার মানুষকে রেশন না দিয়ে কি বললেন ওনাদের সময় কাউকে ওনারা নাকি খেসতে দেননি, একটু ঘষে দিয়েছেন। এই জন্য দু একটি কথা বলতে এসছি। সব আমি শ্যামবাজার বলে ডিটেলস বলেছি, আমি ডিটেলস বলতে চাই না। আমি জানি আমার অনেক বামপন্থী বন্ধুরা মিটিং এসছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। মানুষ কখনো কারো হয় না, মানুষ মানুষের হয়, তারা গণতন্ত্রের হয়, তারা চিন্তাধারার হয়, তারা দেখে নেয়, বাজিয়ে নেয়, দর্শন দিয়ে, চিন্তাধারা দিয়ে, সংস্কৃতি দিয়ে, সবকিছু দিয়ে, তাদের পরিবার দিয়ে, মনুষ্যত্ব দিয়ে, মানবিকতা দিয়ে। ঠিক আছে ঠিক আছে বলুন তো আপনারা, আমি জানতাম সত্যি বলুন, দমদম বলুন, একটু একটু হেডসেট দাও, বুঝতে পারছি না। পানিহাটি বলুন, বড়নগর বলুন, কামারহাটি বলুন, আমি জানি এখানে অনেক বামপন্থী মানুষরা সিপিএম এর জন্ম দিয়েছিলেন। আমি তাদের সালাম জানাই, আমি তাদের শ্রদ্ধা করি। তাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন। আপনারা কি চেয়েছিলেন সিপিএম পার্টি 35 বছর ধরে শুধু লুট করে খান? আপনারা কি চেয়েছিলেন সিপিএম পার্টি আজকে বলছে আরে আমাদের সরকার তো 2 বছর হবে 20শে মে, ভুলে যাবেন না ডেটটা, যেদিন আমরা শপথ নিয়েছিলাম। একটা বাড়ি তৈরি করতে কতদিন টাইম লাগে? ধরুন একটা 20 তলা বিল্ডিং তৈরি করছে, প্রথমে ভিত কাটতে হয়, তারপরে আস্তে আস্তে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা করতে হয়, তারপর মেঝে করতে হয়, রং করতে হয়, দরজা জানালা লাগাতে হয়। তারপরে যখন গৃহ প্রবেশ করেন তখনও যদি দেখেন লাইটটা ঠিক লাগানো হয়নি, পাখাটা ঠিক লাগানো হয়নি, আলমারিটা ঠিক বসানো হয়নি, তখনও কিছুদিন কাজ চলে, করতে সময় লাগে তো। আপনারা বলুন তো, যারা আপনারা একটা করে ফ্ল্যাট কিনেছিলেন, বড় বাড়ি হচ্ছে, টাকা দিয়েছেন কতদিন আগে, ফ্ল্যাট তৈরি করতে কত সময় লেগেছে, ফ্ল্যাটটা তৈরি হয়ে গেছে, আপনি বাস করতে শুরু করেছেন, তাও দীর্ঘদিন হয়ে গেছে। হঠাৎ করে যদি বলে আমি বিরাট তপস্বী, আমি মাছ খেতে জানি না, তখন যদি করে বলে আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজিবে না, আর অন্য নতুন ভাড়াটা এলো সেই সব করেছে, শুনে নেবে ফ্ল্যাটটা কি আপনি তৈরি করেছেন না আপনাকে কেউ একজন তৈরি করে দিয়েছে? তাতে ডিফেক্ট থাকলেও আপনি সময় নিয়ে আস্তে আস্তে সংশোধন করেন যখন উপায় থাকে না। 84, 77-এর পর থেকে 76-এ সঞ্চয়ী যেসব আছে, ফেব্রুয়ারি কিসব আরো অনেক কোম্পানি 80-র দশক থেকে চলছে। 80-র দশক থেকে 2011 মে পর্যন্ত কারা ছিল ক্ষমতায়, কারা রাজ করেছে? একটা গাছ কি একদিনেই শিকড় বেরোয়? গাছটা যখন মহিরুহ হয়, গাছটা শিকড় বেরোতে 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 তবে বোটানিক্যাল গার্ডেনে গেলে দেখা যায় কত বছরের পুরনো গাছ। চিটফান্ডের মহিরুহ তৈরি করেছে বাংলায়, আতুর ঘর থেকে মহিরুহ। কোন ব্যবস্থা নেয়নি, সুযোগ এসেছিল 1980-র দশকে, যখন সঞ্চয়ী ফেভারিট স্মল স্কেল এগুলো সব বড় করেছিল, কেন তখন একটা আইন করলেন না? আমি জানি এটা কেন্দ্রের আইন, শুনে আমি খুব নিউট্রাল মানুষ, যেটা সত্য আমি সেটা বলবো, জেনুইনটা বলবো। আমি আননেসেসারিলি আপনাদের পছন্দ করি না বলে আপনি আমার বিরুদ্ধে কুৎসা করছেন বলে আমি করব। আমি যেটা ফ্যাক্ট সেটা বলবো, তথ্যই সত্য কথা বলবে, এটা তথ্য। মানি লন্ডারিং অ্যাক্ট, ফাইন্যান্সিয়াল চিট ফান্ড, এগুলো সব কেন্দ্রীয় সরকারের আইন, রাজ্যের নয়। কিন্তু যখন এগুলো ঘটতে শুরু করে কেন্দ্রীয় সরকার কিছু করে না, এটা রিজার্ভ ব্যাংকের দেখতে দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের দিল্লি, এটা সেবির দেখার কথা, তারা যখন দেখে না তখন কিছু কিছু ঘটনা ঘটে যাওয়া
হওয়ার পরে কিছু কিছু রাজ্য আইন করেছিল। মহারাষ্ট্র করেছিল একটা আইন, তামিলনাড়ু একটা আইন করেছিল। যদিও আইন আরো শক্তিশালী আমরা করেছি। সেই আইনে বলা ছিল কেউ যদি প্রতারণা করে মানুষের টাকা ফেরত না দেয় তাহলে তার সম্পত্তি প্রয়োগ করে এই টাকাটা সরকার ফিরিয়ে দিতে পারবে। সরকার একটা সিস্টেম করে দেবে। তুমি বলো কেন করনি? 80 গেল, 81 গেল, 82 গেল, 77 থেকে 80 নয় ছেড়ে দিলাম, সবে এসছো। আমাদের তুমি ছাড়নি, প্রথম দিন থেকেই করেছ, উচ্চারও পেয়েছো, তাও তোমার বলি 3 বছর ছেড়ে দিলাম। 80 গেল, 81 গেল, 82 গেল, 83 গেল, 84 গেল, 85 গেল, 86 গেল, 87 গেল, 88 গেল, 88, 89 গেল, 90 গেল, 91 গেল, 92 গেল, 93 গেল, 94 গেল, 95 গেল, 96 গেল, 97 গেল, 98 গেল, 99 গেল, 2000 গেল, 2001 এলো, নতুন শতাব্দী এলো, 2001 এলো, 2002 এলো, 2003 এলো, 2004 এলো, 2005 এলো, 2006 এলো, 2007 এলো, 2008 এলো, 2009 এলো, 2010 এলো, 2011 এলো, 20 মে পর্যন্ত কি করেছিলে বন্ধু? আরে কি বলবো আমি বামপন্থী বন্ধুদের বিক্ষুব্ধজনদের জিজ্ঞেস করি, যে ইনকলাব জিন্দাবাদ বলে ঝান্ডা নিয়ে বেরিয়েছেন তার প্রতি আমার সম্মান আছে, বলুন তো পার্টিকে গিয়ে আগে জিজ্ঞেস করুন কেন জেনে শুনেও এই বিষ পান করেছিল? কি ইন্টারেস্ট ছিল? পতাকা পিছাবে কে আছে? কি ছিল? আমি ভাজা মাছটা উল্টে খেতে জানি না। মমতা ব্যানার্জি চোর, ওর বাড়ি চোর, তৃণমূল কংগ্রেস চোর, তার গোষ্ঠী চোর, তুমি আমি বেচারা চেয়ারে বসে আছি বলে এই জিনিসটা নজরে এলো, তাই তো মানুষ জানতে পারলেন, অনেক মানুষ আরো টাকা রাখা থেকে বেঁচে গেলেন প্রতারণার ভাব থেকে। আমি তো জানতেই পারিনি প্রথমে। খোঁজ খোঁজ খোঁজ, একটা চিঠি পেয়ে খোঁজ করতে শুরু করলাম। তারপরে হোম মিনিস্ট্রি প্রেসিডেন্টকে সই করার জন্য এই বিলটা পাঠাতে হয়। মনে রাখবেন যে বিলটা আমরা অলরেডি পাস করে দিয়েছি, এটা শুধু আমরা করলে হবে না। আমরা বিল পাস করলাম, তারপরে ওটা চলে যাবে গভর্নরের কাছে, গভর্নর সই করবে, তারপরে ওটা চলে যাবে কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় সরকার ওটাকে পাস করবে, তারপরে ওটা চলে যাবে আমাদের কাছে, আসবে প্রেসিডেন্টের অ্যাকশন নিয়ে, তবে কিন্তু আইনে পরিণত হবে, এটা মাথায় রাখতে হবে। তা বন্ধু, তুমি কেন আইনটা করনি? আমার সরকার খুঁজে বের করে কমপ্লেন হওয়ার সাথে সাথে যদি আইনটা করে ফেলতে পারে, এবং বিশ্বাস করুন আজকে অমিত ভাই এখানে নিয়ে আমায় জিজ্ঞেস করছিল আমি না থাকলে আমার এলাকার লোকেরা কাজ করবে। আমি বললাম কোনো দরকার নেই, আপনি কাজ করছেন, কাজের মানুষকে সবাই ভালোবাসে, আপনি তো গণেশ ঠাকুর ওইটাননি, আপনি যান কাজ করুন, কাজ করে আপনি কালকেই গভর্নর ফিরবেন, একদম এয়ারপোর্টে ওনাকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নেবেন। আমার চিঠি থেকে জিজ্ঞাসা ওই চিঠি পাঠিয়েছিলাম দিল্লি, গভর্নরকে সই করিয়ে হাতে হাতে জমা দিয়ে আসবে, যাতে আমার টাইম না নষ্ট হয়, আমি যাতে তাড়াতাড়ি কাজ করতে পারি, আমার কমিশন করতে পারি। কমিশন অলরেডি কাজ শুরু করেছে, আমি শুধু দেখাবার জন্য আপনাদের দেখা। এই চিঠিটা বলেছিল তোমরা 2006 হোম মিনিস্ট্রি জয়েন্ট মিটিং এ করে বলেছিল রাষ্ট্রপতি বিলটা অ্যাসেন্ট দিতে কি করে, প্রেসিডেন্ট কি করে অ্যাসেন্ট দেবে? তুমি যে বিলটা করেছো 2003 পাঠিয়েছো, সেই বিলটা তো ভুলে পড়া পয়েন্টই
পল্টি মানে কি? আমি যদি মিথ্যে কথা বলি, পল্টি মানে ফ্যাকাল্টি তো নয়। পল্টি মানে কি? আমার স্কুল কলেজে ভাই বোন বলো তো, পল্টি মানে কি? পল্টি মানে কি? রাইট না ভুল? তো এই চিঠিটায় লেখা আছে এনিবডি ক্যান চ্যালেঞ্জ। বিলটা ছিল ফল্টি অ্যান্ড ইনকমপ্লিট। ইনকমপ্লিট মানে কি? অসম্পূর্ণ। তোমরা এই বিলটা উইথড্র করো আর একটা নতুন বিল নিয়ে এসো। তারপরে পিছিয়ে 2006 গেল, 7 গেল, 8 গেল, 9 গেল, 10 গেল, 11 মাস পর্যন্ত গেল। কই তুমি তো বিলটা উইথড্র করলে না। মনে রাখবেন, একটা মানুষ যতক্ষণ না মারা যায় ততক্ষণ তাকে মৃত বলে ঘোষণা করেন না ডাক্তাররা। এমনকি হৃৎপিণ্ড বন্ধ হয়ে মারা গেলে ডাক্তাররা 4 ঘন্টা সময় নেয় দেখায় যে 4 ঘন্টার মধ্যে আবার ফিরে আসছে কিনা। মিরাকেল তো হতে পারে, ধরে ডাক্তার একটা সিস্টেম আছে। আর তুমি বন্ধু, একটা বিল নিয়ম হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে মানি বিল করে থাকলে বা এই ধরনের বিল, ফাইন্যান্স বিল, যতক্ষণ সেটা উইথড্র করা না হচ্ছে নতুন বিল হতে পারে না। তার মানে তুমি এমন একটা বিল করে পাঠালে, মানুষ না মরতেই তুমি মৃত্যুর সার্টিফিকেট দিয়ে দিলে। অর্থাৎ তুমি করবে না বলে ঝুলিয়ে রাখলে। কার জন্য? 2009 ইলেকশন পার হওয়ার জন্য না 2011 ইলেকশন পার হওয়ার জন্য? আজকে বড় বড় ভাষণ আমি বামপন্থীদের বন্ধুদের করবো, চান গিয়ে জিজ্ঞেস করুন ইনকলাব জিন্দাবাদ বলবার আগে আমি ইনকলাব জিন্দাবাদকে সম্মান করি বলে বলছি। জিজ্ঞেস করুন এ কথা বলবার অধিকার ওদের আছে কিনা। করতে তো তোমরা খুবই পারো। 2011 1 মার্চ সম্ভবত ইলেকশন ডিক্লেয়ার হয়েছিল। 28 ফেব্রুয়ারি বসে বসে কোটা কত জমি ক্লিয়ার করেছিলে? কত হাউস ক্লিয়ার করেছিলে? কমরেড একটা কাগজ দেখায়। আবার সেই 28 ফেব্রুয়ারি সব বলতে গেলে বললাম বৃষ্টি এসে যেতে পারে, তখন তোরা খুশি হবে, বলবে দেখলে তো দেখাতে পারলো না, কাল বৈশাখী এসে গেল। আরে কাল বৈশাখী আসুক আর যা আছে আসুক, কয়েকটা তো দেখিয়ে দিই চটপট করে, তারপরে আমি আমার বক্তৃতা করব। দেখুন একটা কাগজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাথে যৌথ ব্যবসা কাজের চিটফান্ড গ্রুপ এমপিএস গ্রুপ, যাদের বলে দিচ্ছে এরা চিটফান্ড কোম্পানি প্রতারণা করেছে। আমি নাম করে বলতেও চাই না। এটা একটা মৌ হয়েছিল। মৌটা কবে হয়েছিল? যাওয়ার আগে। তাতে কি বলছে? তোমার সাথে আমার, তুমি কোল্ড স্টোরেজ করবে, গাড়ি নেই, লিজে গাড়ি দিয়ে দিয়েছি। সুতরাং তুমি 30 বছর জন্য তোমার চুক্তি হয়ে গেল। আগে কি বলতে জানো তো? আমরা বলতাম হরিদাস, আমরা বলতাম প্রবাদে, কীটদাস বলতাম। ছোট্টবেলায় শিখেছিলাম ওয়ার্ডগুলো, টুকটুক ওয়ার্ড। আমরা তো কেউ অত পড়াশুনো জানি না। আর আমরা বড় বড় জায়গা থেকে আসি যে আমরা একদম সাধারণ ঘরের ছাপো চলো, এবং এটার জন্য আমি গর্ববোধ করি। আমি মাটির লোক, আমি মাটিতেই থাকি, এর জন্য আমি গর্ব করি সাধারণ মানুষ হিসেবে। আমাদের ঘরের ছেলেমেয়েরা বড় হবে, তারা দেশ বিদেশে ঘুরবে, তারা নাম করবে, তাদের প্রতিভা বিকশিত হবে, তারা পৃথিবীতে জয় করবে, এটা আমি নিশ্চয়ই চাই। কিন্তু বন্ধু, এই কাজগুলো জয়েন্ট ভেঞ্চারের নামে করতে গিয়ে এই সমস্ত চিটফান্ডগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চার ব্যবসা পেতেছিলে। আর তুমি একটা আইন করতে পারোনি 30 বছর পর, 30 বছর পর্যন্ত। কেউ জানে না মৃত্যু করে। আমি জানি না আমার কালকে মৃত্যু কি যায়, তোমাকে খুন করতে চাই। আমি এখন থেকে বললাম আপ টু 30 বছর আমি এভাবে বেঁচে থাকবো। একটা লিমিট আছে। এদের আবার বড় বড় কথা। এবার দেখুন, আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন সব বসি আমরা প্রমাণ করে নেব। কয়েকটা টিভি চ্যানেল আছে, পাবলিক কেউ কেউ বলে, কয়েকজনকে আপনারা তো জানেন এখন আবার টিভি চ্যানেলে যারা রেগুলার একটু তর্ক বিতর্ক করে, সবাই নয় বাট একটা বড় পার্সেন্টেজ
তারা মান্থলি একটা টাকাও পায়, কেউ কেউ তো পায়, যারা পায় আমি তাদের কাছ থেকে শুনে গেছি। তো সেজে বুঝে স্নো পাউডার দেখে বসে পড়লো। এবার কি বললো, কেউ কেউ বলে, কেউ বা নির্বোধ, কেউ বা অবোধ, কেউ বা সুবোধ, অনেক নামে সব বসে পড়ে। আর কত কত দাম জ্ঞান দেয়। কেন দাতা সব, কেন শ্রী পুরস্কার দেওয়া উচিত ওদের? বড় বড় ভাষণ দিচ্ছে আর লাফিয়ে পড়ে বলছে সব তৃণমূল, মদন চোর, অমিতা চোর, মমতা ব্যানার্জি চোর, ওর ভাইপো চোর, মুকুল চোর, সবাই চোর। সাধু সাধু খেতে দেয়নি কাউকে। ছবি ছবি যিনি খেতে দেননি তার সাথে আর একজন যিনি কাল ভাষণ দিয়েছেন বড় বড়, ছবিটা কার? এপিকটা দেখাচ্ছি, ওপিকটা দেখাচ্ছি, ছবিটা কার? কার? তার পাশে কে? আর একজন পিছনে ছবিটাকে ভাজা মাছটা উল্টে খেতে জানেন, তাই দেখালাম। বলছে মারা গেছে ছবি দেখাচ্ছে, তাই আমি সুভাষবাবুর ছবিটা সম্মানের সাথে দেখাচ্ছি। কিছু না, স্পোর্টস মিনিস্টার যদি থাকতেই পারে, ওনাদের স্পোর্টসের প্রোগ্রামে কিন্তু উদ্বোধনের ছিল, এদের সাথে উদ্বোধনের ছিল। এরকম ছবি আমার কাছে অনেক আছে ব্যাগ ভর্তি। এগুলো যখন বেশি করবে তখন পোস্টার করে দিয়ে দেবো। ও আমাদের একটা লাগাবো, 500 লাগাবো, 500 লাগাবো। আমার কাছে প্রচুর আছে, মনে রাখবেন। সুতরাং এই যে ব্যাপারগুলো আর দেখাই না, দেখাবো না, ছবি অনেক আছে। এবার দেখুন, এরপর সেকেন্ড ফাইন সব নিয়ে আসিনি, আমার কাছে মোটা বান্ডিল রয়েছে। গণশক্তি অন্য কাগজকে দিয়েছে, একদিন রকম খেয়েছে। সে বলবে আমার বিজনেসের জন্য আমি করেছি। কোন আর্টিস্ট সে তো তার প্রচার করতেই পারে, এটা তার প্রফেশন, আমি তাকে দোষ দিচ্ছি না। কোন ক্লাব স্পন্সর করিয়ে পুজো করতেই পারে, খেলতেই পারে, তাকে আমি দোষ দিচ্ছি না। কিন্তু কথা হচ্ছে, যদি জনগণ বলে সবাই তো খারাপ, তুমি একটা রাজনৈতিক দল করো, তোমার কি পুনরাবর্তন এই পাবলিকের জন্য? এমনকি সিপিএম এর লোক তো কিছু টাকা রেখেছে আপনার গণশক্তিতে বিজ্ঞাপন দেখিয়ে, রেখেছে কি রাখেনি? রেখেছে অনেকেই। আপনার পার্টির লোকেদের সাথে প্রচারণা করবার জন্য মিশ্রিত করেছে। এবং সেই জন্য দেখাই ঠাকুর ঘরে কে, আমি তো গলা খাইনি, কি করে খাবে? আগে 11 দাও। এটা হচ্ছে কত সাল? রাজনীতি 2011 গণশক্তি 80% আমি শুনেছি টাকা ওই যত লাগানো আছে দেখছেন সব ওই শব্দ। আমি আর নাম বলে পাবলিসিটি করতে চাই না, তারা মানুষের টাকা দেখতে দেয়নি। পার্টির মুখপত্র, আনন্দবাজার নিজের মুখপত্র, কিন্তু এটা হচ্ছে পার্টির মুখপত্র, মানে দলের মুখপত্র। এখন দেখালাম 12 লালে লাল। একটু ডিফারেন্স করবো বলে আমার 4 মাসে খারাপ লাগে কিনা আন্দোলন করা। এই যত চিন্তা দেখছেন সব বিজ্ঞাপন। সরি, আপনারা ঘুরে আসুন, হয়তো দেখতে পাচ্ছেন না, আমি ঘুরে ঘুরে দেখাবো। যারা আমার ডান দিকে বা দিকে একদম পিছনের দিকে আছে, এবছরের পুজোর সংখ্যা শারদিয়া, মানে কাগজ উড়ে গেল। এবছরের পুজোর সংখ্যা শারদিয়া, যত স্লিপ দেখতে পাচ্ছেন সব 11 সালেও দেখিয়ে দিলাম। আর 80 থেকে ওটা আমি বস্তায় করে নিয়ে আসবো। পান্ডিত দাও, পান্ডিত দাও, আমি বৃষ্টির জন্য কাগজগুলো সরাই। কোন মাস?
দম্প করছে। বৃক্ষ তুমি কি ফলে না পরিচিয়তে। 2013 মানে এই বছর এপ্রিলে আমি কত বলছিলাম বস্তা নিয়ে আসতে বলে কে দিচ্ছে দেখো কি দেখাচ্ছে। আর এগুলো আর কি দেখাবো, ভর্তি সবই গণশক্তি, সবই গণশক্তি, সবই গণশক্তি, সবই গণশক্তি, সবই সিপিএম দলের মুখপত্র। এরকম সবগুলোই কত দেখাবো। হঠাৎ করে ক্ষমতায় নেই বলে চক্রান্ত করতে শুরু করেছ। বাংলাটাকে ধ্বংস করে গেছে 2,03,000 কোটি টাকার মধ্যে না। অ্যাকচুয়াল কত দিন আমরা কেউ জানি না, বিশ্বাস করুন। কর্পোরেশন সবাই হিসেব দিয়েছে না, কোঅপারেটিভ না কোথায় কি আছে আমি কিছুই জানি না। আপনার তো ফাইল মিসিং, যাওয়ার আগে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেছে। কারণ ব্রেনে আমার কৃমি আছে তো, মগজে মরুভূমি এ কাজটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। বলুন কমরেড, কেন করেননি? আরো কি করে জানেন? মন্ত্রী সেই টাকা পয়সা তো করে কত টাকা যে বাইরে নিয়ে নিয়েছে গভর্নমেন্ট চালানোর জন্য তাও আমি জানি না। আমার কাছে ডিটেলস তথ্য নেই, এটা তথ্য দিয়ে আমি বলতে পারবো। এই কথাগুলো বলছে এই কারণে, একে তো একটা টাকা নেই, 25,000 কোটি টাকা সুদ দিতে হচ্ছে বাংলায়। ওদের আপনারা যেদিন বিদায় দিয়েছে রাজনৈতিক ভাবে, সেদিন থেকে আমাকে 21,000 কোটি টাকা থেকে 25,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট যা ইনকাম সব কেটে নিয়ে চলে যাচ্ছে। একটা পয়সা নেই যা দিয়ে আমি ডেভেলপমেন্টের কাজ করতে পারি। কোন সিপিএম এর বন্ধুরা একটাও ডিসিপ্লিন মেনটেন করনি। আর সিপিএম কে কংগ্রেস লুকিয়ে টাকা দিত কেন বলুন তো? 2008 পর্যন্ত তো ওরা ইউপিএ সরকারই ছিল, খুব ভাব ছিল, এত ভাব যে ওদের ধার করতেও পারমিশন দিত। আর আজকে আমাদের ধার করাও পারমিশন দেয় না। একটা মানুষের ঘরে যদি চাল না থাকে, পাশের বাড়িতে বলে দিদি গো 1 কেজি চাল দেবে, আমার ছেলে মেয়েটা খেতে পাচ্ছে না, আমার চালটা পেলে আমি তোমায় ফেরত দেবো। আজকে ধার করার ক্ষমতা পর্যন্ত আমাদের হাত টাইট করে দিয়েছে, বেঁধে দিয়েছে, এবার দিয়ে আমরা চালু করে 25,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। এক তো হচ্ছে আইন করেনি, 2 হচ্ছে কেন্দ্রীয় সরকার তার কর্তব্য পালন করেনি। এখন কি করে এগুলো পাপ হচ্ছে? এটা আমি আমার রাজনৈতিক কথা বলি, তার কারণ জেনে রাখবেন। এখন যে ইউপিএ সরকারটা আছে ক্ষমতায়, এবং তার কারণ হচ্ছে, আমি আজকে নয়, আমরা যখন ওদের সাথে ছিলাম ইভেন দিল্লিতে, তখনও মনে রাখবেন আমি একদিন ফাইন্যান্স মিনিস্টারকে জিজ্ঞেস করেছিলাম কত পেলেন। বলল কি ব্যাপার? আমি বললাম আমাদের এমপিরা দিতে আসার পর আপনারা সব ফাইল, ইনকাম ট্যাক্স ফাইল স্কুটিনি করতে দিয়েছেন। তখন আমি রেল মিনিস্টার ছিলাম। আমি শুধু জিজ্ঞেস করছি কত পেলেন। তখন থেকে, যখন ওদের সাথে ছিলাম তখন থেকে প্ল্যান। কেন বলুন তো? ওরা আমাদের ভয় পায়, ওরা বাংলাকে ভয় পায় আর চমকায়। তাই জেনে রেখে দিন, আমি যখন ওদের সাথে ছিলাম, তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট নিয়ে স্কুটিনি করবে বলে ইনকাম ট্যাক্স থেকে, তাও শুরু করেছিল। সে চিঠি আমার কাছে আছে। অন্য কোন রাজনৈতিক দল নয় যে সিপিএম চোর কোটি কোটি টাকা বানিয়েছে। একটা বিরোধীরা যদি মারতাম তো খেতে পেতাম না, আখ খানা রুটি খেয়ে থাকতো। তখন আখ
কোনটা কোন ভবন, কোনটা কাজ, কত টাকার ভ্যালুয়েশন, কত টাকার সম্পত্তি কি করে হলো? আমি বুঝি 1 কোটি থেকে 8 কোটি হয়েছে, বা 1 কোটি থেকে 15 কোটি হয়েছে। এই হাজার হাজার কোটি টাকার এরকম থেকে খাবো অক্ষমর সম্পত্তি ভাবছেন কোনোদিন কেউ প্রশ্ন করবে না, আর কোনোদিন কেউ তদন্ত করবে না। আমি তো এই কাজটা চালু হয়ে গেছে, এখন কমিশন বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। যারা প্রতারিত হয়েছেন কমিশনের বিজ্ঞাপন আজও আছে, দেখবেন কাগজে। আপনারা গিয়ে জমা দেবেন, কবে দিয়েছেন, কতদিন দিয়েছেন, কত টাকা দিয়েছেন, কার কাছে দিয়েছেন, ডিটেলস নিয়ে কমিশন জমা নিচ্ছে। জমা নেওয়ার পর আমার কাছে টাকা নেই, তা সত্ত্বেও থ্যাংকস টু অমিত শাহ এবং পার্থদা ওরা আমাদের কাগজ সাপ্লাই করেছিল অ্যাটলিস্ট, যে আমরা 500 কোটি টাকার একটা ফান্ড ইমিডিয়েট তৈরি করে দিয়েছি। কিন্তু তুলে শুধু কয়েক লাখ কোটি টাকা সবাই মিলে, আমি জানি না। যদি কোনো মানুষ কমপ্লেন করেন টাকা পাননি, তাদের আমরা এই আইনটা পাস হয়ে গেলে কেন্দ্রীয় সরকার আমি চাই তাড়াতাড়ি করুক, আমরা সম্পত্তি ক্রোধ করে যে টাকা জনগণকে দেবে না এবং প্রতারিত করবে তার সম্পত্তি বিক্রি করে জনগণের টাকা ফিরিয়ে দেবো। এই জন্যই আমাদের এই কমিশন করা আর এই আইন করা। কেন করেনি এতদিন? এবং এগুলো করতে গেলে তো কোনো সিস্টেম আছে। একদিকে কমিশন চলছে, অন্যদিকে আইন। আমি চাই কেন্দ্রীয় সরকার আইনটা হাতে পাওয়ার সাথে সাথে আমাদের ক্লিয়ার করে দেবে, এবং ক্লিয়ার করে দেওয়ার পর আমরা যে কাজ কমিশন শুরু করেছে, আমরা ইতিমধ্যে 500 কোটি টাকার একটা ফান্ড তৈরি করেছি গরিব মানুষের জন্য। আর এই আইনটা শুরু হয়ে গেলে শুরু কেউ ভালোভাবে ব্যবসা করলে আইন আমার তো তার বিরুদ্ধে কিছু বলার নেই। আইন মেনে ব্যবসা করবে, আমি কে কিছু বলার? আমি তো চাই ব্যবসা হোক। আজকে এমন ভাবে চক্রান্ত করেছে কংগ্রেস আর সিপিএম মিলে, যে আজকে অনেকে ধস নামিয়েছে, অনেকে ইন্ডাস্ট্রিতে ধস নামিয়ে দিয়েছে, এমনকি সংবাদ মাধ্যমগুলো বিজ্ঞাপন পাচ্ছেন না। আমি চাই সংবাদ মাধ্যমগুলো একটা ভূমিকা পালন করুন। টিভি চ্যানেলগুলো যখন কেউ এই সমস্ত প্রচারণাকারী সংস্থা বিজ্ঞাপন দেবে, অন্তত একটা কথা বলুন, এটা কিন্তু বিজ্ঞাপন সংস্থার বিজ্ঞাপন, আমাদের চ্যানেলের কথা নয়, যাতে লোকে বুঝতে পারে যে টাকাটা অনেকে ভাবে আনন্দবাজারে নিয়েছে, বর্তমানে নিয়েছে। আর এরা যারা প্রতারণা করে কি করে, চ্যানেলের নাম ছোট্ট করে লিখবে আর সংস্থার নাম বড় করে লিখবে, অর্থাৎ অসত্যমা হত ইতি গজ। আপনি কিন্তু সংস্থাটার নাম দেখতে পেলেন না, বড় করে কাগজে বিজ্ঞাপনের নাম দেখতে পেলেন। একটা ফিল্ম স্টারকে দিয়ে প্রচার করাবে, আমি তাকে কি করে কি করবো? সে তো বলবে এটা আমার ব্যবসা, আমি তো এটা করি, আমি তো এটা আমার প্রচার করি। আমি সাধারণ মানুষকে আবেদন করবো, প্লিজ দয়া করে সব চিট ফান্ডে আর টাকা রাখবেন না। যা হয়েছে অনেক হয়েছে, অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। যে যাই বলুক, যদি কেউ কারো টাকা প্রতারণা করে থাকে কমপ্লেন করবেন, এবং আমরা গভর্নমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এবং সাধারণ মানুষ, গরিব মানুষ টাকা পায়, যা পাক, এটা আমরা নিশ্চয়ই চাই। সেই জন্যই এই কাজগুলো করা। আপনারা জেনে রাখবেন, আপনারা জেগে ঘুমাবেন, আপনারা জেগে ঘুমাবেন না, আপনারা নিশ্চিন্তে ঘুমাবেন। জেগে ঘুমানোর পাওয়ার আমি আছি বাংলায়, যতদিন আমাদের সরকার থাকবে, এবং আমরা থাকবো আপনাদের আশীর্বাদে শুভেচ্ছা দেওয়া। জ্ঞান দিচ্ছি যিনি যারা 35 বছরে লুট থেকে মানুষ খুন, দাঙ্গা থেকে মানুষ খুন, বেকার তৈরি করা থেকে কঙ্কাল, অস্ত্রের আমদানি থেকে শুরু করে গ্রাম দখল, তাদের কাছ থেকে জ্ঞান শুনব? যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলিয়ে দিতে গিয়েছিল, যারা নজরুল ইসলামকে ভুলিয়ে দিতে গিয়েছিল, যারা ক্ষুদিরামকে ভুলিয়ে দিতে গিয়েছিল, যারা প্রফুল্ল চাকরিকে ভুলিয়ে দিতে গিয়েছিল, যারা আম্বেদকরকে ভুলিয়ে দিতে গিয়েছিল, যারা মৌলানা আবুল কালাম আজাদকে ভুলিয়ে দিতে গিয়েছিল, যারা ভগৎ সিংকে ভুলিয়ে দিতে গিয়েছিল, যারা ক্ষুদিরাম প্রফুল্ল চাকরিকে ভুলিয়ে দিতে গিয়েছিল,
বাংলার অর্থনীতি থেকে সংস্কৃতি টোটাল তাই যারা ভাব নামিয়েছিল, হঠাৎ করে মনে হয়েছে ক্ষমতা ছাড়া তারা আর কিছু বোঝে না, তাই গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে তাই চক্রান্ত। আর কেন্দ্রীয় সরকার বলছে আমি বাংলাকে ভাতে মারবো। কেন ভাতে মারবো? 25,000 কোটি টাকা সুদে কেটে নেবো, সব টাকা বন্ধ করে দেবো। একদিন পার্থ চ্যাটার্জি আমায় বলছিল ব্যাংকে ডেকে বলে দেবো বলেছে কোথাও কোথাও লোন দেবে না, এই সরকারকে আমরা ভাতে মারতে চাই। বন্ধু কেন জানেন? আমি চ্যালেঞ্জ করবো এই সেন্ট্রাল গভর্নমেন্টকে, হোয়াট ইজ ইউর পারফরমেন্স? আমি তো দুঃখিত এবং শোকাহত, সর্বজিৎ মারা গেছে। আমি দেখলাম কোন একটি হসপিটাল, গভর্নমেন্টের হসপিটাল, সিভিল হসপিটাল, তেমন কারণে এনকোয়ারি করে দেখছে যে বডিটা এসছে সে, আমি কাউকে কাউকে চুপ করে পাবেন, আপনারা বসুন তো, কত আওয়াজ আসছে, চুপ করুন আপনারা, যারা বসে আছেন তারা বসুন, যারা দাঁড়িয়ে যেতে প্লিজ বসুন, কথা বলবেন না। তার নাকি একটা পোস্টমর্টম করেছেন, সেকেন্ড পোস্টমর্টম, আমরা কাগজে রেখেছি। সর্বজিতের বডি এসছে, কিডনি নেই, কলমেডেল নেই, হার্ট নেই, স্টমাক নেই, কি আছে ভারত সরকার? আমি একজন নাগরিক হিসেবে জানতে চাই, আমার জানার অধিকার আছে, ডিটেলসটা বলবেন কি পাবলিক ডোমেইনে? কি নেই আর কি আছে আমার জানবার অধিকার আছে। কোথায় নিয়ে গেছেন দেশটাকে? কোথায় নিয়ে গেছেন দেশটাকে? একটা মানুষ অম্বিকা ব্যানার্জি মারা গিয়েছেন, এখন কাজ হয়নি, শ্রাদ্ধ হয়নি, আগামীকাল সম্ভবত তার কাজ আছে। শ্রাদ্ধ হওয়ার আগেই বাই ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছে। কেন ভাবছে তৃণমূল কংগ্রেসকে দেখাবো? এত সস্তা না, তৃণমূল কংগ্রেসকে ভাতে মারবে, বাংলাকে ভাতে মারবে। বাংলার মানুষ অনেক গল্প অর্জন করে সারা পৃথিবীকে খাবারের মাথায় রাখবে। বাংলার চাল, বাংলার ভাত ভাতে মারা যায় না। আমরা ভাঙি তবু আমরা মদ খাই না, আমরা উঁচু করে মাথা উঁচু করে চলি। কারণটা কি? আমরা স্বামী বিবেকানন্দের দেশের লোক, আমরা রামকৃষ্ণ পরমহংসের লোক, আমরা রবীন্দ্র নজরুল সেই জেলার লতাশী মাটির লোক, আমরা ক্ষুদিরাম প্রফুল্ল চাকরি দেশবন্ধু থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে যাদের পড়ার পড়াচ্ছে আমি তাদের লোক। আমরা সব চমকাই না। কেন চক্রান্ত করতে জানেন? আমাদের সরকার টাকা নেই, পয়সা নেই, তা সত্ত্বেও শুনুন, বৃষ্টি আমার মাথায় পড়লে আমি উজ্জীবিত হই, আমি উজ্জীবিত হই। এই মেঘটাকে আমি আপনাদের বলবো নিজেরাই চলে যান, কোনো ঝুঁকি নেবেন না যদি ঝড়ে ওঠে। আর বৃষ্টি একটু পড়ছে আশীর্বাদ, এটা মনে রাখবেন যে প্রতারিত যারা হয়েছে তাদের চোখের জল। আর সিপিএমের বিরুদ্ধে এটা মানুষের প্রতিবাদ এবং ধিক্কার। কালবৈশাখীর ঝড়, ওই নূতনের কেতনের কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়স্বরী কর। সত্য তথ্য, 100 দিনের কাজ আমরা কোথায় ছিলাম? আজ আমরা 100 দিনের কাজে 107% খরচা করতে পেরেছি। বাংলার মানুষকে গর্ববোধ করুন, বাংলার মামাটি মানুষ গর্ববোধ করুন, বাংলার বন্ধুবন্ধুকে জিজ্ঞেস করুন আপনারা কেন করতে পারেননি, কেন পরিবহন উন্নতি করতে পারেননি? চক্রবাড়ি আগুন চলছিল, দার্জিলিং কাজ ছিল, আজকে তারা হাসছে। গর্ববোধ হয় না? ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ভারতবর্ষের এভারেজ কত? ভারতবর্ষের এভারেজ হচ্ছে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ কত? 12-13-তে 4.96। ওয়েস্ট বেঙ্গলের জিএসডিপি গ্রোথ কত? 12-13-তে 7.6। মনে রাখবেন, এটা প্ল্যানিং কমিশনে আমাদের রিপোর্ট। ইন্ডিয়ার গ্রোথ ইন এগ্রিকালচার, কৃষিকার্যে কত গ্রোথ? ভারতবর্ষে 1.79, আর আমাদের বেঙ্গলে কৃষিকার্যে এবং আদায় সেক্টরে 2.56। ভারতবর্ষ 1.79 গ্রোথ, আমার গ্রোথ 2.56। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, অনেকে বলছে নাকি শিল্প হচ্ছে না, তা যদি না হয় ভারতবর্ষ
গ্রোথ কত? 3.12। ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কত? 6.24, অর্থাৎ ডাবল। সব টাকা কেটে নিয়ে যাওয়ার পরেও ইন্ডিয়ার সার্ভিস সেক্টর গ্রোথ 12 কত? 7.07। আর আমাদের সার্ভিস সেক্টরে বলে চাকরি হয়নি, গ্রোথ কত? 9.48 গ্রোথ। ওয়েস্ট বেঙ্গল গ্রোথ অফ রেভিনিউ হিট এ রেকর্ড 30%। আর এক্সপেন্ডিচারে আমরা কত খরচ করেছি জানেন? 32.30%। এবং মনে রাখবেন, তাই আমাদের প্ল্যান এক্সপেন্ডিচার আমরা বাড়িয়ে যাচ্ছি। প্রথম যখন আমরা এসেছিলাম আমার ছিল 18.11-12, আমার প্ল্যান এক্সপেন্ডিচার গ্রোথ ছিল 18.67%, আর এখন হয়েছে 25.28%। আমি কথাটা বললাম এই কারণে, আমরা বলেছিলাম 5 বছরে আমরা 10 লক্ষ চাকরি দেব। এই 2 বছরে 3 লক্ষ চাকরি দেওয়ার ব্যবস্থা হয়েও গেছে। 1 লক্ষ তো শুধু টিচার আছে। 5টা পুলিশ কমিশনার হয়েছে। বাংলায় 19টা মানব অধিকার কমিশন করেছি আমরা, 4 দিন হয়ে গেছে। কোর্ট 45টা বিশেষ মহিলা আদালত হতে যাচ্ছে বাংলায়। 66টা ন্যায় আদালত গ্রাম লেভেলে, 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে, তাও 5টা পুলিশ কমিশনে। মনে রাখবেন, জঙ্গল মহল থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে প্রায় 40,000 পুলিশের অ্যাপয়েন্টমেন্টও প্রায় হয়েছে এবং হচ্ছে। আরো 1,30,000 সিভিল পুলিশ নেওয়া হবে, 1 লক্ষ প্রায় টিচার। আমি এই 2 বছরের মধ্যে হাসপাতালে বেডের সংখ্যা ছিল যা তা বাড়িয়ে 10,000 বাড়িয়েছি আমরা। যদি 65 বছরে সংখ্যাটাকে 59,000, মাত্র 1.5 বছরে আমরা ওটা 69,000 করে দিয়েছি। মনে রাখবেন, এটা মামাটি মানুষের সরকারের কাজ। বাচ্চা মারা হাফ, মাদার চাইল্ড হাফ একটাও ছিল না। আমরা প্রায় 26 থেকে 32টা করেছি। এসএনসিউ ইউনিট 35 বছরে সিপিএম করেছে 6টা, আর 1.5 বছরে আমরা করেছি প্রায় 32টা। ন্যায্য মূল্যের ওষুধের দোকান কোনদিন মাথা দিয়ে বেরিয়েছিল? বেঁকে বেঁকে নেচে নেচে ভাষণ দেয় যারা, সেজে গুজে বড় বড় কথা বলে। বলুন কমরেড, মাথা দিয়ে বেরিয়েছিল? ওই গরিব লোকগুলো ওষুধ কিনতে পারে না। ক্যান্সারে আমরা অনেকগুলো জেলায় বিনা পয়সার ওষুধ দিই। মাথায় রাখবেন, খোঁজ নেবেন। সব যে ওষুধ আপনি 100 টাকায় কিনতেন, সব জেলায় জেলায় চালু হয়ে গেছে এবং কিছু জেলায় আরো হবে, করে সাব ডিভিশনও হবে। প্রায় 35-40টা চালু হয়ে গেছে। যে ওষুধটার দাম 100 টাকা, সেই ওষুধটা অনেক জায়গায় 67% কনসেশন পেয়ে যাচ্ছে, সেখানে 33 টাকায় কিনছে। এরপর তো আমি 51টা ফ্রি ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার করছি বাংলায়। সেখানে কি হবে? আপনি এমআরআই করতে গেলে কত টাকা লাগে, আর এইগুলো করলে আপনি 4 ভাগের 1 ভাগ টাকা দিয়ে করতে পারবেন, কোথাও 40% দিয়ে করতে পারবেন। একটা এমআরআই করতে গেলে যেখানে 1,500, 2,500, 3,000 লাগে, সেখানে 500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ গরিব মানুষগুলো ব্লাড টেস্ট থেকে শুরু করে, হার্ট ইসিজি থেকে শুরু করে, ইইজি থেকে শুরু করে, এক্সরে থেকে শুরু করে, এমআরআই থেকে শুরু করে, স্ক্যান থেকে শুরু করে সব সুযোগ পাবেন আপনারা। এটা মাথায় রাখবেন। আমার মা বোনেরা কারা আছেন একটু হাত তুলুন তো। জানেন তো, মেয়েদের জন্য 731 দিন আমাদের গভর্নমেন্ট ছুটির ব্যবস্থা করেছে যারা চাকরি করে। 731 দিন, অর্থাৎ আপনার ছেলে মেয়ে 18 বছর বয়স যতক্ষণ হবে ততদিন পর্যন্ত আপনি যে কোনো দিনই ছুটি নিতে পারেন, বাচ্চা মানুষ করার জন্য, মেটারনিটি লিভ সহ আপনার চাকরির জন্য। আমাদের গভর্নমেন্ট 50% মহিলা রিজার্ভেশন বিল পাস করে দিয়েছে। আমাদের গভর্নমেন্ট ওবিসি রিজার্ভেশন বিল, সংখ্যালঘুরা যাতে না কাঁদে, আবার শিডিউল কাস্ট ট্রাইবাল ওবিসিরা যাতে না কাঁদে, তার বিলও আমরা পাস করে দিয়েছি। প্রায় 13 থেকে 14% সংখ্যালঘু ছেলে মেয়েরা ইমিডিয়েট চান্স পেয়ে যাবেন, উচ্চ শিক্ষাতেও চান্স পাবেন। উচ্চ শিক্ষাতেও আবার শিডিউল কাস্ট শিডিউলটাই পাবেন। একটা কন্যাশ্রী প্রজেক্ট করে দিয়েছি, টাকা নেই তাও, যে মেয়েরা 18 বছর পর্যন্ত পড়াশোনা করবেন এবং যাদের ইনকাম 50,000 টাকা বছরে। অনেক সাধারণ মানুষ আছে মেয়েকে পড়াতে পারে না,
তাদের 9, 10, 11, 12 500 টাকা করে স্কলারশিপ তো দেবই, প্লাস সে যখন 18 বছর বয়সে হয়তো 9-এ পড়বে, কেউ বা 10-এ পড়বে, কেউ বা 11-এ পড়বে, কেউ বা 12-এ পড়বে, কেউ বা কলেজে পড়তে হবে, অথবা ভোকেশনাল ট্রেনিংয়ে থাকতে হবে। তার বিয়ে দেওয়া চলবে না 18 বছরের আগে, তাকে সুস্থ থাকার জন্য। যেই 18 বছর হবে পড়াশোনা করছে বা ভোকেশনাল ট্রেনিং নিচ্ছে, গভর্নমেন্ট 25,000 টাকা তার অ্যাকাউন্টে জমা দিয়ে দেবে, অর্থাৎ সে যাতে ভবিষ্যতে নিজে পায়ে দাঁড়াতে পারে। এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছি, 1 কোটি বেকার ছেলে গেছে বাংলায় সিপিএম সরকার। এগ্রিকালচারের জিনিস কোন কটা গড়ে কোনো লোক নেই, ফায়ার ব্রিগেডের জিনিস কোনো লোক কোথায় কিচ্ছু নেই, কোনো ম্যান পাওয়ারই নেই। সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা কাজ শুরু করেছি। আর মনে রাখবেন, গভর্নমেন্ট এমপ্লয়ি যে মাইনে দিতে হচ্ছে আমাদের টিচার থেকে শুরু করে, আজ তো করে মাইনে বন্ধ হয়নি, চালাচ্ছি, চালিয়েও যাবো। ও সিপিএম কংগ্রেস যতই বলো ফাঁসে মারবো, আমাদের ফাঁসে মারলে আমরা হামাতে নই, তোমাদের পাশে মারবো। মাথায় রাখতে হবে, মাথা উঁচু করে চলবার জন্য জন্মায়নি। আর আমাকে সিবিআই দিয়ে চমকিয়ে রাজনৈতিক ভাবে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কি হচ্ছে না হচ্ছে, কখনো চমকানো, কখনো ধমকানো। আমাকে চমকালে আমি পর্যাই, আর আমাকে ধমকালে আমি পর্যাই। আর আমার যুগে তুমি যদি কুচ্ছাড়া আঙুল তোলো, তুমি আমাকে একটা বল মারবে, আমি সেই বলটা ওভার বাউন্ডারি করে ফিরিয়ে দেবো। আমি জানি যেটুকু কাজ করি মানুষের জন্য করি এবং করে যাব। চমকে ভয় দেখিয়ে লাভ নেই। সিপিএম কংগ্রেসে এখন বড্ড ভাব হয়েছে, তাই বসে বসে যুগ্ম চক্রান্ত চলছে। সর্বনাশ করে দিল যারা দেশের, তারা কিন্তু রিজিওনাল পার্টিগুলোকে শেষ করবে। ওরা জানে না দিল্লির মানুষ বলছে, রাজস্থান বলছে, একটা জায়গায় জিতলে তো হবে না। মানে আমি জানি হয়তো কোনো একটা স্টেটের রেজাল্ট খারাপ হতে পারে, আমাদের স্টেট নয়, কিন্তু মনে রাখবেন মানুষ বলছে ইউপিএ 1 হয়েছে, ইউপিএ 2 হয়েছে, ইউপিএ 3 আর হবে না। 1, 2, 3 1, 2, 3 এবার মানুষ বলছে ইউপিএ 3 আর হবে না। কমরেড বামপন্থী বন্ধুদের আমি জিজ্ঞেস করি, আমি আপনাদের শ্রদ্ধা করে জিজ্ঞেস করি, একদিন আপনাদের পার্টিতে আলোচনা হতো শুধু নেই, গরিব মানুষকে কিছু কি দিয়েছেন আপনারা? কেন 100 দিনের কাজে? আমি যদি জঙ্গল মহলে আমার পরিবারগুলো গরিব ট্রাইবেল 100 দিনে 25,000 ফ্যামিলি 100 দিন কাজ করতে পারে, 100 দিন কাজ করতে পারে, দার্জিলিং টপে যেতে পারে। আপনারা কি করছিলেন? মাথায় কি তৃণমূলকে গালাগালি দিলে শুধু হবে? তৃণমূলকে গালাগালি দিয়ে লাভ নেই। আমরা যখন শুরু হয়েছিলাম, এই দল তৈরি করেছিলাম কংগ্রেসের বিরুদ্ধে একটাই কারণে, সিপিএম এর সাথে গাঁটছাড়া বেঁধেছিল বলে। আজকে আবার বলি, সেদিন আমরা তৈরি করেছিলাম আপনাদের আশীর্বাদে, বাংলার মাটি মানুষের, মা মাটি মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়। আমরা হামাগুড়ি দিতে দিতে বড় হয়েছি, অনেক জ্বালা সহ্য করতে করতে, সংগ্রাম করতে করতে আমরা হাঁটতে শিখেছি। আজকে তো তৃণমূল কংগ্রেস দলটা 14-15 বছর বয়স, প্রায় মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। সুতরাং মনে রাখবেন, এখন আমরা দৌড়চ্ছি, আগামী দিন দৌড়বো এবং অলিম্পিকের মেডেল নিয়ে আসবো। কাজ করে ক্ষমতা থাকলে আটকাবেন। একটা কথা বলে না, হাত দিয়ে বলো সূর্যের আলো, বুঝতে পারে কি কেউ? তাই ভয় দেখিয়ে চুপ করানো যাবে না তৃণমূল কংগ্রেসের আন্দোলনের কেউ, অথবা বাংলার মানুষের গণতন্ত্রের কেউ। এটা মাথায় রাখতে হবে। সিপিএম এর চিরকালের কাজ, গর্বাচককে দিয়ে এটাই করিয়েছিল লেনিনের মৃত্যুর পর। যখন হেরে যাবে বেশি কুৎসা করো, ওয়ে প্লেসের কয় নয়, আরে কুৎসা তুমি করো, কিন্তু কুৎসাটা দেখে শুনে করো। কুৎসাটা দেখে শুনে না করলে ওই কুৎসাটা ফিরে আসে নিজের দিকে। একটু তাকিয়ে দেখো। আমরা বলি ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের দিকে লাগে। আমি সিপিএম এর কমরেডদের বলে যাই, যারা তোমার বিষয়, যারা তুমি নিচে ফেলো, সে তোমার বাঁধি বেঁধে নিচে।
আর পশ্চাতে রেখেছে যারা, যাদের তারা তারা তোমাদের পশ্চাতে টানিছে। আমি তোমাদের বলে যাই, নাগিনীরা ফেলে দিয়েছে বিষাক্ত নিঃশ্বাস। এটা রবীন্দ্রনাথের কথা, কোটেশন। নাগিনীরা ফেলে দিয়েছে চারিদিকে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায়, দানবের স্তরে যারা, দানবের সাথে যারা সংগ্রামের স্তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, মনে রাখবেন আমি কেউ নই, আমি মুখ্যমন্ত্রীর চেয়ারটাও ব্যবহার করি না, তার বাড়িও নিই না, তার গাড়িও নিই না, তার মাইনেও নিই না। আমি কাজ করি একটা সাধারণ মানুষ হিসেবে। তাই আমার ল্যাংটার আমার কিসের বাটপাড়ের হয়, তাকে করছো চ্যালেঞ্জ আর কাদের করছো চ্যালেঞ্জ। আমি তো প্রকাশ্যে বলি, তৃণমূল কংগ্রেস আর কারো কাছে টাকা সেই ইলেকশনে যাবে না। তৃণমূল কংগ্রেসের জন্য আমি একটা পরিস্থিতি তৈরি করব, আমরা ক্রিয়েটিভিটি করব। আমি তো আঁকতে শুরু করেছি, আমি এই আঁকার টাকা খরচা করেছি। আমার সাধারণ ইলেকশনের সময় কিছুটা তো কাজে নিশ্চয়ই লেগেছে। আমি আবার আঁকতে শুরু করেছি, আবার একটা করেছি। আমি একে ওগুলো দিয়ে দিই আমার জাগো বাংলাকে বা তৃণমূল কংগ্রেসকে, ওরা বিক্রি করে। সেই টাকা দিয়ে আমি 5 কোটি টাকা কেন খরচা করবো? অন্য পার্টি যদি একটা ইলেকশনে, কংগ্রেস তো করে, সিপিএমও করে, হাজার হাজার কোটি টাকা খরচা করে, তাই আবার গর্ব করে বলে টাকার ভান্ডারে কংগ্রেস 1, বিজেপি 2, সিপিএম 3। আর আমি বলি আমি তা নয়, আমি আমার টাকাটা আমি আঁকবো, বিক্রি করবো। তুমি একটা ক্যান্ডিডেটে 1 কোটি খরচা করবো, আমি একটা ক্যান্ডিডেটে 5 লাখ খরচ করবো। আমার যে ক্যাপাসিটি তাতে কত লাগে? আর মনে রাখবেন, আমাদের পার্টি কারো কাছে চাঁদা তুলবে না। যদি কেউ তোলেন তার নিজের দায়িত্বে তুলবেন, এবং নিজেরা যারা দেবেন তার নিজের দায়িত্ব দেবেন, পার্টি দায়িত্ব নেবে না। কেন বলুন তো? তারা তো পার্টিকে টাকাটা দেয় না, আমি তো নিই না। আর আমাদের পার্টির এখন জমা হয় না। বাল্মীকি পাখিকে যন্ত্রগুলো আমি যেন অনেক কাজ করবো। তবে মানুষ অনেকে ভালোবাসে, কখনো একটা পোস্টার করে দেয়, দিয়ে বলে নে তুই লড়, তোর তো পয়সা নেই। আমি অনেক দেখেছি, একটা কাগজ তৈরি করে দেয়, একটা হোর্ডিং করে দেয়, একটা মাইক ভাড়া করে দেয়। এটা মানুষের ভালোবাসা, মনে রাখবেন, গণতন্ত্রের ভালোবাসা এটা। এর জন্য হাজার হাজার কোটি টাকা চুরি করার কোনো প্রয়োজন পড়ে না, এবং আমি এটাকে ঘৃণা করি, আমি এটা করতে চাই না। পার্টির লোকেরা পার্টিকে সাহায্য করবে, যারা দল করে দলের লোকেরা নিশ্চয়ই সাহায্য করবে, এবং দলের সাহায্যে আমাকে এমপিরা চাঁদা দেয়, এমএলএরা চাঁদা দেয়, কাউন্সিলররা চাঁদা দেয়। এইসব চাঁদাগুলো নিয়ে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস চাঁদা আমার কালকে, আমি এতটাই ট্রান্সপারেন্ট জেনে রাখুন। আমরা গতকাল পশুর মেলা থেকে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছি হাওড়া লোকসভা কেন্দ্রে। আমি আজ সকালবেলা দোলাকে ধরেছি। এই দোলা, এই যে বইমেলা হলো, আমার বইগুলো বিক্রি হয়েছে, বইমেলায় বিক্রি করলে একটু বেশি কনসেশন পাওয়া যায়। কত হয়েছে বললো, দিদি সব মিলে সিডি বিক্রি করে, বই বিক্রি করে 5 লাখ। আমি বললাম ওই টাকাটা ধরে দিয়ে দাও, ওর অ্যাকাউন্টে জমা করে দাও, তাহলে ওর ইলেকশনে আমার অনেকটা সুবিধে হয়ে যাবে, আমার দরকার নেই এসব করে। আর বললাম তোমার ফান্ডে কত আছে? শ্রমিকরা দিয়ে 1 টাকা করে দেয়। বললো দিদি 1,15,000 মতো আছে ব্যাংকে, ওখান থেকে 5 দিয়ে হয়ে গেল। এইভাবে কখনো তৃণমূল কংগ্রেস, কখনো জাগো বাংলা, কিন্তু আমাদের ওদের মতো অত কাজ নেই। প্রমোদ বাবুটা, সুয়ান বাবুটা, বঙ্গবাবুটা, কলি বাবুটা, মামা বাবুটা, চাচা বাবুটা, পিসি মনিরটা, ওদিক পিসির কর্মী জংশেরটা, অত নাই। আমাদের একটাই কাজ, আমি শুরু করবো আমাদেরটা কি, আর একটা তদন্ত করবো, বাংলা ইনভেস্টিগেশন স্টার্ট করবো। কোন পার্টি এবং কার কার কত ট্রাস্ট আর কত এনজিওতে টাকা দেয়, যে নামের টাকা আমি সাদা আমি কালো, অর্থাৎ সাদা টাকা ব্ল্যাকে ঘুরিয়ে কত যায়। আমার একটা ট্রাস্ট আছে, আমি বলে দিচ্ছি, গ্রাসরুট ওয়েলফেয়ার ট্রাস্ট, আমি ইনকাম ট্যাক্স দিই, অনেক দিন। এবং একটা কোম্পানির একটা টাওয়ার আছে, সেখান থেকে 20,000 টাকা পাই। আজ থেকে 10 বছর আগে থেকে আমার একটি কর্মী মারা গেছে, গৌতম, সাংবাদিকরা চিনে থাকে, সেখান থেকে 20,000 টাকা পাই, তাতে আমার ইলেকট্রিসিটি বিল চলে। অনেক বাড়িতেই আপনারা রাখেন সেগুলো আজকালকার দিনে, একটা টাওয়ার রাখলাম, আমি 20,000 টাকা মাইনে পেলাম, মানে মাসে পেলাম। এইভাবে করি আমরা। আমার কাজটা দিয়ে আমি শুরু করবো, চ্যারিটি বিগিনস এট হোম। ভয় নেই বুদ্ধবাবু, বিমান বাবু এবং কৃমি বাবুরা
ব্রেন সেল বাবুরা, আপনাদের বলে রাখি, স্টার্ট করবো ফ্রম মাই চ্যারিটি বিগিনস এট হোম। কত আছে, কি আছে দেখে নিন। 11 বছর বেশ চেহারা, অন্যায় করো অন্যায়, ইংরাম করো। যারা এই জায়গাটা করতে পারেন তার নামে আপনি বলে বেড়াবেন আমি ছেড়ে দেবো? আপনি আপনার মতো হবেন, আমার মতো কাজ করতে দেবেন। আপনারা এতদিন সুযোগ পেয়েছেন, কাজ করতে পারেননি, ধ্বংস করে দিয়ে চলে গেছেন। মরালখুলি অস্ত্রশস্ত্র লাঙল ধরেননি, কাকতে হাতুড়ি তারার গল্প শুনিয়ে মরাল খুন করেছেন, গরিব মানুষকে ভাতা মেরেছেন, ভাতা মেরেছেন। আমরা কাজ করতে শুরু করেছি প্রিয়ঙ্কার, 100 দিনের কাজ তো বললাম, সারা ভারতবর্ষে খরচা করেছি আমরা 1 নম্বরে হয়ে গেছি। কেন জানেন? 107%, বুঝেছেন? 107%। কেন্দ্রীয় সরকার তখন টাকা দেয়নি, 400 কোটি টাকা বাকি ছিল। আমরা নিজের থেকে বড় যা আছে তার থেকে, সেই হিসেবটা পরে ঢোকাবো, একই চলে যাবো। জল বড় জল ধরো, বৈজ্ঞানিকরা জানেন, সবুজ বাঁচাও আন্দোলনকারীরা জানেন, সবুজ তো আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বিশ্বাস। যারা সবুজ ধ্বংস করে বা পুকুর বোঝাই করে করে, আমি তাদের সাপোর্ট করি না, জলাশয়কে ভালোবাসি। তাই আপনাদের জেলায় আমরা টেলিকমিউনিটি পাস করে দিয়েছি, দেখবেন কত বড়। মনে রাখবেন, আমরা বলেছিলাম জল ধরে রাখবো। 5 বছরে কত পুকুর কাটবো ম্যানিফেস্টো নিয়ে মিলিয়ে নিন, ওপেন চ্যালেঞ্জ টু অল। 5 বছরে 50,000 পুকুর কাটবো। আর আজকে আমি গর্বের সামনে বলি, 2 বছরে 51,000 পুকুর কাটা হয়ে গেছে। অর্থাৎ কথা দিয়েছিলাম কি আছে, রেখেছি কতটা। বলেছিলাম আমরা জোর করে জমি দখল করবো না, করিনি। জমি নীতি করবো, করেছি। সেই কেন্দ্রীয় সরকারের জমি বিল হয়ে যাবে, রাষ্ট্রপতি সাইন করবে, তখন ইনকর্পোরেট করে আমাদেরটা আমরা আমাদের মতো করে করবো। সেটাও ক্যাবিনেটে পাস হয়ে বসে আছে। বলেছিলাম ওবিসি রিজার্ভেশন করবো, করে দিয়েছি। হাজার কমিটি বা করে বলেছিলাম, আমাদের যে কাজ ছিল 99% করে দিয়েছি। ওটা কেন্দ্রীয় সরকারের কাছে যে রেকমেন্ডেশন ছিল, সে তার পাট্টা করবে, আমি আমার পাট্টা করে দিয়েছি। আমরা বলেছিলাম, আমরা বলিও নি এতগুলো বিশ্ববিদ্যালয় করবো, কি করে জানবো? 35 বছরে সিপিএম করেছে একটা বিশ্ববিদ্যালয় বাংলায়, আর আমাদের 15 বছরে আমরা 3টে করে চালু করে দিয়েছি। মানে ভাইস চ্যান্সেলর চ্যান্সেলর অ্যাপয়েন্ট হয়ে 2 জুলাই মাসে কাজ শুরু হয়ে যাবে। একটা বিদ্রোহী কবি নজরুল ইসলামের নামে চুরুলিয়া তার জন্মস্থান, নজরুল ইসলাম ইউনিভার্সিটি। ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সমস্ত কোর্স চালু হয়ে যাবে জুলাইয়ে। আর একটা করেছি কুচবিহার উত্তরবঙ্গে 55 বর্মা ইউনিভার্সিটি, অলরেডি অ্যাপয়েন্টমেন্ট অনেক কিছু হয়ে গেছে, শুরু হয়ে যাবে ক্লাস। যতক্ষণ বিল্ডিং না হচ্ছে অন্য জায়গা থেকে ক্লাস করবে, কোর্স চালু হয়ে যাবে। আর একটা মহিলা ইউনিভার্সিটি ডায়মন্ড হারবার, এই সিপিএম কে বারণ করেছিল? এমনি ছুটিয়ে বড় বড় কথা, ভালো করে সাজুগুজু করে বড় বড় কথা। যে রাজ্যে বাসনগিরির মতো মহিলা জন্ম নেয়, ইতিলতা বস্তার বাসন্তী দেবী থেকে শুরু করে সবাই আছে। পূর্ব ভারতে প্রথম মহিলা ইউনিভার্সিটি আমরা করছি, সেটাও ডায়মন্ড হারবারের জায়গা দেওয়া হয়ে গেছে এবং সেখানে অ্যাপয়েন্ট করা হয়ে গেছে। কার সাথে তর্ক করছে আর কাজ করবেন কার সাথে? আমার তো কাজ করাটাই কাজ, আর আপনাদের ধ্বংস করাটা কাজ। ম্যান্ডেজ রোড কত হয়েছিল? কাদারাটি, পানিয়াটি, ভাতপাড়া, ব্যারাকপুর সব ইন্ডাস্ট্রিয়াল বেড শুকিয়ে গেছে। আমি আগামী দিনের বেডগুলোকে ধর্ম আসতে আসছে। আপনারা আমায় বলুন তো, কত ম্যান্ডেজ নষ্ট হয়েছিল শ্রম দিবস? আমি আমার ন্যাশনাল মিডিয়ার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করুন, ফর গডস সেক, whatever you can say against of us, yes, I know that you listen to Congress party, they give the direction. It may be because they are in power. I know the problem. পরে ইকোনমি অফেন্স ধরে, ইনকাম ট্যাক্স ধরে, সিবিআই ধরে, সেন্ট্রাল এক্সাইজ ধরে, কিছু আমি জানি। আমি মিডিয়াতে দোষ দিই, আই ডোন্ট ব্লেম টু ইউ। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট পলিসি ওরা করে, ঠিকই রে। বাংলার নামে শুধু বলে যাও, মিথ্যে কথা বলো, কুৎসা পাবো, যাতে এরা কোনোদিন ন্যাশনাল পলিটিক্স আসতে না পারে। আরে আমি বাংলা ছেড়ে কোথায় যাচ্ছি? মানুষ যা চাইবে তাই হবে। তোমরা এত ভয় পাচ্ছ কেন? কাদা মারতে শুরু করে দিয়েছ। জানি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটা বই আছে, বইটার নাম কণিকা। ছোট্ট বেরিয়ে সাহায্য করছিলাম আমি, আস্তে আস্তে দেওয়াশিস বলছিলাম বিশ্বনাথ ছিল গাড়ি কিনতে।
দেখো কি সুন্দর ছোট ছোট কথা লিখেছে। কেঁচো বলছে মাটিকে, মাটি তোর নিচে হচ্ছে কালো, তাই মানে মাটি আর কি খুব খারাপ, কেঁচো খুব ভালো। তখন মাটি বলছে, ওরে আমার নিজের রসটা খেয়ে তুই বেঁচে থাকিস, কাজে বড় বড় কথা বলিস না। একটা জায়গায় বলছে শিমুল ফুল তুমি তো গন্ধহীন, তুমি দেখো তোমার গন্ধবিহীন, তোমাকে কেউ পছন্দ করে না। শিমুল তখন বলছে, রে শোন, তোর যখন গন্ধ থাকে তখনই তোর দয়া, আর আমি যখন বড় বড় হয়ে শিমুল ফুলের চারিদিকে লাল হলুদের ডানা মেলে যাই, তখন মনে রাখবি প্রজাপতিটার থেকেও আমার ডানাটা কিন্তু উজ্জ্বল দেখায়, অর্থাৎ আমি পরিপূর্ণ হয়ে উঠি। তুই যখন আমার সমালোচনা করিস চুপি চুপি, আমি তখন পরিপূর্ণ হয়ে উঠি। একটা জায়গায় বলছে ছোট্ট তুমি কিন্তু ভালো খবর পড়ছিলাম বইটা, বলছে ভিমরুল আর মৌমাছি। ভিমরুল বলছে মৌমাছিকে, ও মৌমাছি তোমার থেকে আমি বড়। মৌমাছি বলছে কেন? মৌমাছি বলছে আমি মধু তৈরি করি, আমার মধুর ভান্ডার আছে। ভিমরুল বলছে হ্যাঁ মধুর ভান্ডার তো তোমার থাকবে, কিন্তু আমি যখন কামড়াই তখন তোমার মধু কি কাজে আসে? কত জ্বালা জ্বালা করে বলে তো। তুমি আঘাত করবে আর প্রত্যাঘাত হবে না, তা কি কখনো হয় বন্ধু? তাই বলি পথে পথে এসেই উৎসার জবাব দিয়ে যাব। আর ওদের বলেছিলাম 10 বছর তোমরা ঘুমাও, বিশ্রাম করো। আমি তো কাউকে এখনো পর্যন্ত তোমাদের গায়ে হাত দিয়ে দিবে অ্যারেস্ট করিনি। তোমরা দুটো কেসে তোমাদের দুজন ফেসেছিল, সেটা কোর্টে কেস করতে গিয়ে, কোর্টের কেস। তোমরা বন্ধু নিজেরা ভালো থাকো, আমার এর থেকে বেশি কিছু করার নেই। তুমি পারোনি, তোমার টার্ম ওভার, এবার যে টার্ম এসে তাকে করতে দিন। আমিও পারবো না, কাউকে করতে দেবো না। এত তাড়াতাড়ি এত লোক প্রচার করতে শুরু করে দিয়েছে, কোথাও গিয়ে আক্রমণ করছে, কোথাও গিয়ে মারছে, কোথাও গিয়ে খুন করছে। বুঝুন রেজ্জাক সাহেব, আমি সম্মান করি বলি রেজ্জাক সাহেব বলতেছি বিয়ে মেরে গেছে। আরাবুল বেচারা মুখরা হতে পারে, সব কাজ জোর ভালো আমি নিশ্চয়ই বলবো না, একটা দুটো ভুল করতেই পারে। কিন্তু আমি দেখলাম একটা মিটিং করছিল পারমিশন নিয়ে পুলিশে, সেখানে রেজ্জাক বাবু নিজে গিয়ে হামলা করলেন। কিন্তু সেই কেসে আরাবুল বেচারা দোষ ছিল না, তাও একটা মেসেজ দেওয়ার জন্য আমি 42 দিন তাকে জেল কাটতে হলো। আর তোমরা আমাদের আক্রমণ করলে, অমিত তো আপনাদের জানেন লোকটা কিভাবে কাজ করে, তাকে ফেলে পেটালো, গেল আর জামিন পেয়ে গেল। আমার কমিউনিটি বোঝাবো আর কি সুন্দর। যদিও আমি এসব ব্যাপার নিয়ে বেশি দেখি না, ওরা তো খুব চলেছে, নেতারা বলে দেয় তাই ওরা করে। আমি এসব গায়েও মাখি না, ওরা সারা জীবনই এটাই করেছে, এটাই ওরা করতে পারে। এক চরিত্র হরণ করে, কুৎসা করে, তারপরে খুন করতে যায়, এটা ওদের চিরকালের অভ্যাস, এটা আমরা জানি। তাই এসব আমরা তর্কে তর্কে থাকি, ওরা যখন করবে আমাদের সতর্ক থাকতে হবে। তা আপনারা তো জানেন আমি একটু ডেয়ার ডেভিল আছি, আমি একটু রাস্তায় ঘুরি, ঘুরে বেড়াই, মানুষের সাথে মিশি যতটা পারি। আজকালকার দিন তো ওপেন যুগ, প্লেনে যাই, ভিআইপি লাউঞ্জে বসি। আগে প্লেনে গেলে প্লেনের ভেতরে সাংবাদিকরা নিশ্চয়ই জানেন ছবি অ্যালাউ করতে না। এখন প্লেনে উঠলে তার প্লেনটা ভেঙেই পড়লো মনে হচ্ছে ছবি তুলতে মোবাইলে দাঁড়িয়ে পিছন থেকে। আমি কি করতে পারি? কে কাকে ছবি দেখাতে আমি চিনিও না, তাদের জানিও না, আমি কেউ চিনি না, ধরে বসে আছি, আমি পিছন দাঁড়িয়ে করছি। আরে কখনো কখনো বলতে হয় প্লেনটা ভেঙে যাবে রে, কেউ ভালো উদ্দেশ্যে চলে, আমি তাদের সমর্থন করি, সে একটা যত্ন করে সম্মান করে। কেউ কেউ তো বদ উদ্দেশ্যও করে। আজকে মোবাইলের যুগ, আগে থেকে তো কাজকর্ম টেনশন বেড়েছে। আগে একটা ল্যান্ডফোন থাকতো, বাড়ি ফিরে গেলেই মন্ত্রী নেতাদের কোনো কাজ ছিল না। এখন তো মোবাইলে রাত 12টাতেও বেঁচে যাচ্ছে, 1টাতেও আসছে, 2টোতেও আসছে, ফোনও আসছে। তারপরে কি ধরো আমি একজন সাংবাদিক বন্ধুকে বা কাউকে একটা পরিচিত লোককে দিলাম, সে আরো 50 দিয়ে দিচ্ছে। অর্থাৎ যখন এটা পাবলিক হয়ে যাচ্ছে, এটা পাবলিকই নেই, এরা মাত্র করে বেড়াচ্ছে। এটার জন্য আপনাকে দেখতে হবে, যার জন্য আইনে দুটো কথা থাকে, নোইংলি আননোইংলি।
এটা নিয়ে আমি টানা লড়াই করেছিলাম একটাই কারণে, ওটায় ভোট দিয়েছিলাম একটাই কারণে। ল আমরা নিশ্চয়ই করব, কিন্তু লটা যেন মানুষের স্বার্থে পায়। আমি যখন কাজ করি তখন আমার যখন ফাইল আসে, আমি দেখছি একটা ওয়ার্কারদের একটা এমপ্লয়ের বিরুদ্ধে একটা ফাইল এসেছে, সেটা আমার সামনে প্রেজেন্ট নেই। আমি ভাবি আরে ও তো প্রেজেন্ট নেই, এটা একটা ফর্ম হতে পারে। কিন্তু আমি যখন তাকে রিপ্রেজেন্ট করি, আমার মনে হয় ওরটা ভালো করে কোয়ারি করে নেওয়া উচিত, সত্যি জেনুইন ইজ রেসপন্সিবল অন নট। এটা হচ্ছে আমার কাজ করার নেচার। ক্রস চেক করে নিয়ে করি, যাতে জেনে শুনে কাউকে অবিচার না দিই। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না পাবে। এটা আজকে শিখেছি তা নয়, এটা আমার সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি এটুকু বুঝতে শিখেছি। এর জন্য কৃতিত্ব আমার নয়, এর জন্য কৃতিত্ব সাধারণ মানুষের, মামাটি মানুষের। আপনারা আমাকে এই কাজটা করতে শিখিয়েছেন, তাই বলি, নির্ভয় বলি, বড় ভয় বলি, কালো বৈশাখে ঝড়কে সাক্ষী রেখে বলি। জানেন তো স্বামীজি বলেছিলেন, তোমার তোমার ডেস্টিনেশন যদি ঠিক হয়, I will crumble the mountain. Mountain will crumble up. You have that sort of guts and energy. এরকম অনেক কথা বলেছিলেন। সেই কথাগুলো থেকে আমি শিখেছি যে যদি আপনি শক্তিশালী হন, স্ট্রেংথ ইজ দ্য মেডিসিন ফর দ্য ওয়ার্ল্ড ডিজিজ, তাহলে আপনি অনেক কাজ করতে পারেন। শক্তিশালী হলে আপনি করতে পারেন অনেক জিনিস। এগুলো রবীন্দ্রনাথ থেকে শেখা, নজরুল থেকে শেখা, বিবেকানন্দ থেকে শেখা, রামকৃষ্ণ থেকে শেখা। সাহসী লোকেদের দুঃসাহস নিয়ে নিজেকে নষ্ট করতে লাভ নেই। দুঃসাহসের কতগুলো দিক আছে। যখন আপনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ জয় করবেন দেশের জন্য, ইউ হ্যাভ টু লে ইউর লাইফ ফর দ্য মাদারল্যান্ড। কিন্তু আমি রাজনীতি করি, আমি 5টা জিনিস মানি। একটা হচ্ছে ডিসিপ্লিন, একটা হচ্ছে ডিটারমিনেশন, একটা হচ্ছে ডেডিকেশন, একটা হচ্ছে ডিভোশন, আর একটা হচ্ছে ডিসিশন, সিদ্ধান্ত নেবার ক্ষমতা। রাজনীতি করতে গেলে এই জিনিসগুলো শিখতে হয়। এবং তাই আমার ইচ্ছে না থাকলেও আমি এই জায়গাটায় বসে কাজ করি। তার কারণ আমি তো বাড়ি থাকলে একটু আরাম করতে পারতাম। সকাল থেকে রাত অব্দি সারাক্ষণ কুটুস 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 কুটুস। কিছু লোক কাজ নিয়ে কর্মে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। আগে একটা সত্য কথা বলতো, ক্রস-চেক করতো, প্রত্যেকটা ম্যাক্সিমাম মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। আগে মিডিয়া হাউস, আমি কত সাংবাদিকদের সম্মান করে খেতে পাই না, মারা গেছে, যুদ্ধক্ষেত্রে জীবন বিসর্জন দিয়েছে। এখনো অনেক সাংবাদিক আছে, আমি সবাইকে সম্মান করি। কিন্তু 160 দিয়ে কি করা যায়? অনলাইন নোটের বিনিময় তৈরি হয়। ছোট্টবেলায় পড়েছিলাম, নাকের বদলে নরুন পেলাম টক টুমা টুম। আমি যদি বামপন্থী বন্ধুদের জিজ্ঞেস করি ইনকলাব জিন্দাবাদ বলার আগে, অনলাইন লোটোর বদলে লাল চ্যানেল পেলাম টাক টুমা টুম টুম। নামটা কি আপনিও জানেন, আমিও জানি। নামটা কি? দেখুন, আমি একটা চ্যানেলের কথা বলেছি যেটা অনলাইন লোটোর বিনিময়ে হয়েছিল। অনলাইন লোটো কিন্তু আমরা ব্যান করে দিচ্ছি। ইতিমধ্যেই পশ্চিম বাংলায় ঘরে ঘরে অশান্তি হয়ে যাচ্ছিল। আমরা এমন ভাবে করে দিয়েছিলাম অনলাইন ল্যাটো কিন্তু এখন প্রায় চলেই না। 0.1% বা 1% বা যেটুকু যদি থাকেও সেটাকেও আমরা ব্যান করে দেবো। কারণ এটা একটা সামাজিক দায়বদ্ধতা। শান্তি মানুষকে ভুলিয়ে দিয়েছিল। রবীন্দ্রসঙ্গীত গাইতে দিত না, নজরুল গীত গাইতে দিত না, বাংলার মনীষীদের জন্মদিন পালন করতো না, সম্মান দিত না। আমি আর তুমি বলি, দেখলেন তো বৃষ্টি এলো অল্প অল্প, ছোঁয়া দিয়ে গেল, শীতল ছোঁয়া। দেখলেন তো আমি যখন এসেছিলাম আকাশের মুখটা কিরকম গোমরা ছিল, মেঘটা বড় ভারী লাগছিল, মেঘের মুখটা পুরো কালো ছিল, এখনো আছে, কিন্তু ঝড় দেয়নি, বৃষ্টি এমন কিছু দেয়নি যাতে ফিজিংটা নষ্ট হয়ে যায়। তার কারণ প্রার্থনা মানুষের সত্য বেরিয়ে যায়। সত্য তথ্য বেরো, উন্নয়নের পথে মানুষের সাথে এই মামাটি মানুষের সরকার কি করছে, আর তার বিরুদ্ধে সিপিএম, কংগ্রেস এবং কেন্দ্রীয় সরকারের চক্রান্ত চলছে।
কেন আমরা খুচরো আরম্ভ করিনি? তাই হাতে মারতে হবে, তাই সিবিআই লাগাতে হবে। কেন আমরা কেন্দ্রীয় সরকারকে সমর্থন দিইনি? তাই পেছনে রাখতে হবে। ওপেন থেকে বলেছে ভাতে মারব, ক্ষমতা থাকলে ভাতে মারবেন, আর আমার ক্ষমতা থাকলে দিল্লির গড়িটা মানুষ সুযোগ পেলে মানুষগুলো উল্টে দেবে। দিল্লিতে পরিবর্তন চাই। আগাম স্লোগান নো থার্ড ইউপিএ, জনগণের সরকার। সব রিজিওনাল পার্টিগুলো দরকার হলে অনেকে এক জায়গায় আসুন, স্টেবল গভর্নমেন্ট দিন। স্টেবিলিটি নেই বলে আজ আমাদের একজন সহকর্মীকে তার ডেড বডি পাঠায়, সাথে হার্ট নেই, কিডনি নেই, লিভার নেই। আমি তো জানতে চাই কি হলো। অনেকে আমরা আমাদের দেশ দখল করতে ঢুকে পড়েছি। আমি আর সব নাম বলতে চাই না। আমি তো শুধু এটাকেই বলি, মাগো এই বাংলা থেকেই তো স্বাধীনতা আন্দোলন হয়েছিল, বাংলা থেকেই গণ আন্দোলন হয়েছিল, বাংলা থেকেই বঙ্গবন্ধু আন্দোলন রোধ হয়ে গিয়েছিল, বাংলা থেকেই সতীদাহ প্রথা রোধ হয়ে গিয়েছিল। বাংলায় কিন্তু সব। অন্যান্য রাজ্যে যা ভালো আছে আমরা তাকে সম্মান করি, ভালোবাসি, সবাইকে নিয়ে বাংলায় কিন্তু পথ দেখাবে। বাংলা চেয়ার চায় না, বাংলা চায় চেয়ারে যে থাকবে চেয়ারটা ভালো হোক, শুদ্ধ হোক, পবিত্র হোক, শক্ত হোক, স্টেবিলিটি আসুক দেশে। শুধু নিজের করে খাবো ভাবতে গিয়ে জনগণের কথা ভাববো না, এটা তো ঠিক নয়। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আগে লোকে পোস্ট অফিসে টাকা রাখতো, এখন দেখেন সুদের হার কমিয়ে দিয়েছে। তা কমানো তো কি করবে? অশোক মেহতার শেয়ার কেলেঙ্কারি ধস হয়েছিল, কটাকা ফেরত দিয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজকেরটাও কিন্তু প্রাইভেট মাথায় রাখবেন, সেটাও প্রাইভেট ছিল। ইউটিআই কি হয়েছিল? 64 ইউটিআই কটাকা ফেরত দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সঞ্চয়ী যারা সঞ্চয়ী ফেব্রুয়ারি থেকে শুরু করে কটাকা ফেরত দিয়েছে জনগণ। উপরন্ত কমপ্লেন হয়েছে, অ্যারেস্ট করতে 2 বছর লেগেছে। এবং শম্ভু বাবু যার মালিক, তিনি হোমিসাইড করেছেন না সুইসাইড করেছেন কেউ আমরা জানি না। আর আমাদের সরকার বামপন্থী বন্ধুদের কাছে আবেদন করবো, একটু ভেবে দেখুন, ওদের কথায় নাচবেন না। আপনাদেরও সর্বনাশ করে দিয়েছে, আপনাদের ভবিষ্যতে আরো বলবে কি করেছে। আর আমরা কি করেছি? মাত্র 3 দিন 4 দিনের মধ্যে কমপ্লেন করেছিল তারা যদি কারা সাংবাদিক বন্ধুরা, আর্টিস্টরা কাজ ছিল পয়লা বৈশাখে ভিডিওকে জল দেখলাম। 3-4 দিনের মধ্যে আমরা কোথা থেকে অ্যারেস্ট করেছি? কোথায়? কাশ্মীর, দ্রাস, বাতালি। আমার মনে পড়ে গেল, আমি একটা কবিতা লিখেছিলাম কার্গিল যুদ্ধের সময়, কার্গিল দ্রাস বাতালি দিয়ে। আমার মনে পড়লো, ওই সেই দ্রাস বাতালি, তার মানে একেবারে বর্ডার, কিছু নাই। সেইখান থেকে ধরে নিয়ে এসছে আমাদের পুলিশ। কৃতিত্ব দেবেন না, কৃতিত্ব দেবেন না। এবং শুধু তাই নয়, কমিশন করে দিয়েছে আমরা 3-4 দিনের মধ্যে। কমিশন কাজ শুরু করে দিয়েছে, কোথায় জমা নেওয়া হবে সেটা বলে দেওয়া হয়েছে। আইন পাস করে দিয়েছি, আইন পুরো আইন উইথড্র করেছি, আইন পাস করেছি, নতুন আইন তৈরি করেছি, আইন অ্যাসেম্বলিতে পাস করেছি। গভর্নর বিদেশ থেকে কাল আসবেন, তাকে সই করিয়ে হাতে হাতে আইন জমা দেওয়ার জন্য আমি অর্থমন্ত্রী অমিত মিত্র এবং আমার চিফ সেক্রেটারিকে পাঠিয়েছি। আমি চাই, আশা করি কেন্দ্রীয় সরকার তাড়াতাড়ি এটা করে দেবে মানুষের কল্যাণের জন্য। এবং কারা কারা সিদ্ধান্ত আমরা কি করে জানবো? কেন্দ্রীয় সরকার একটা লিস্ট শুনলাম দিয়েছে পার্লামেন্টে, বা ওদের একটা লিস্ট দিয়েছে, বের করেছে। তাতে দেখি সারা ভারতবর্ষে 4000 আছে। চিটফান্ড সিএইচআইটি না সিএইচইটি জানি না, তার মধ্যে বাংলার 30টা বলেছে। সে অন্ধ্রপ্রদেশেও আছে, কেরালাতেও আছে 1000। সেটা সিএইচআইটি না সিএইচআইটি আমি জানি না। দেখতে গিয়ে দেখলাম, তৈরি করতে গিয়ে 2 আরেকটা লিস্ট পার্লামেন্টে দিয়েছে এবারে। তাতে দেখলাম 73টা বেঙ্গলের নাম দিয়েছে। তারা ওই 30টা তো এই 73টার সাথে আবার মিলছে না। সুতরাং কোনটাই মিল আর কোনটাই অমিল, আর কোনটা আসল, কোনটা নকল, কোনটাই গোজামিল, আমার পক্ষে জানা সম্ভব নয়। বিকজ দ্য ইনফ্রাস্ট্রাকচার
lies with the central government. আমরা তো চাই এসব যখন হবে, যদি কোথাও খোঁজ পায় আমাদের কনফারেন্স নেবে, অকারেন্সটাকে জানাবে তো। আমি জানলামই না, বছর ভাবি হয়ে গেলাম। বাংলা বাবা ভেবেছিল এত তাড়াতাড়ি পাহাড় পড়ে যাবে, মিথ্যার উচ্চা করে। চিরকাল কি আর উচ্চা চাপা থাকে? আব্রাহাম লিঙ্কন কি বলেছিলেন বন্ধু? তিনি বলেছিলেন, ইউ ক্যান পুট some of the people, some of the time, but you cannot pull all the people, all the time. সত্য বেরোবে, গরমের ফল বাতাসে নড়ে, টুকটুক করে নড়ে। আর সত্য মানুষ তো জানতেই পারে। সত্য তথ্য কখনো মিথ্যে কথা বলে না। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি বলে যারা কলা বেচতে বাইরে বেরিয়েছেন তাদের বলি, কলাও বেচবেন, কলার চোখলায় পা পড়বে না, পা পিছলবে না। তা কি হয়? কলা খেয়ে চোখলাটা যদি সেখানেই ফেলে তো কলার চোখলায় পা তো পিছলাবেই বন্ধু। কাজেই আমি মাওবাদী মানুষকে অনুরোধ করবো, আমাদের রাজ্য মনে রাখবেন, আমাদের জনসংখ্যা অন্যান্য অনেক রাজ্যের থেকে বেশি, আমাদের জমি অনেক রাজ্য থেকে অনেক কম। কোন রাজ্যে এত দেনা নেই। যার ইনকাম হচ্ছে 21,000 কোটি টাকা ইনকাম করতাম আমরা, আমরা এক বছরের মধ্যে এটা বাড়িয়ে 32,000 কোটি টাকা করেছি। মনে রাখবেন, প্রতারণা মানুষের সাথে করলে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিতে পারে না, মানুষকে প্রতারিত হতে হয়। আর আমার রাজ্য সরকারের ইনকাম যে আমি ট্যাক্স কালেকশন করে পাই, তার থেকে 25,000 কোটি টাকা তুমি কেটে নিয়ে চলে যাচ্ছে, আমাকে জিজ্ঞেসও করছো না। খাবোটা কি? এমনি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তুমি বেঙ্গল থেকে প্রায় 40,000 কোটি টাকা কালেকশন করো ট্যাক্স, তার থেকে কখনো একটু 100 দিনে দিল বা কোন একটা প্রজেক্টে দিল, এই তো কেন্দ্রের টাকা, কেন্দ্রের টাকাটা আসছে কোথেকে শুনি? নাও 40,000, তাও 18,000, আর কেটে নিয়ে যাবো 25,000। অঙ্কটা কি? 40,000 কেটে নিয়ে যাও, সব নিয়ে যাও, সব প্রকল্পে কেন্দ্রীয় সরকারের 18,000, আর কেটে নিয়ে যাও কত? 40 প্লাস 25, 65,000। তাহলে আমি কত পেলাম? তোমায় কিছু কালেকশন করতে হবে, রাজ্যগুলোকে সব টাকা রাজ্যকেই কালেকশন করতে দাও। আমার এখানে 40,000 কোটি টাকা আমি কালেকশন করব, আমি 40,000 কোটি টাকা থেকে আমি ফেস বাই ফেস ধার দেবো, ইন্টারেস্ট দেবো, কারণ আমার গভর্নমেন্টের পচা সবের বোঝা বহন করতে হচ্ছে। আর তার সাথে আমি পলিসি করে আমি ডেভেলপমেন্টের কাজও করবো। প্রোভাইডেড সেন্ট্রাল গভর্নমেন্ট, তুমি ট্যাক্স নেবে এখান থেকে, তুমি ইনকাম ট্যাক্স তুলবে, তুমি সেন্ট্রাল ট্যাক্স তুলবে, তুমি সেন্ট্রাল এক্সাইজ তুলবে, আবার আমার টাকাও কেটে নেবে। তো আমি খাবো কি? খাবোটা কি? এটা বেল পাকলে কাকের কির মতো, বেল পেকেছে সব নিয়ে চলে যাবে, একটাও বেল পাকতে পারছে না, কারণ কাক টুকরে বেল ভাঙতে পারে না। তাই আইনটা ওদের পক্ষে করে রেখে দিই। আগামী দিন কিন্তু ফেডারেল স্ট্রাকচারে অনেক চেঞ্জ আসবে, জেনে রেখে দিন। এবং বিপদে বললে আইন শৃঙ্খলা প্রবলেম হলে রাজ্যকে ধরবেন, আর রাজ্যকে কোনো মদত করবেন না, সব কেটে নিয়ে যাবেন, এই দুটো তো হতে পারে। তাই বলি, ইও হয় ও হয় না, এখনকার ট্রান্সপারেন্সি রাখা দরকার। আমি শুধু আমার কথা বললাম না, আমি সারা ভারতবর্ষের সব মানুষদের কথা বললাম। তার কারণ আমরা বাংলার মানুষ বিশ্বাস করি, বাংলার সাথে সাথে অন্য রাজ্যগুলোর উন্নয়ন হোক। সারে ইতিহাসে আচ্ছা হিন্দুস্তান আমার। আমি তাদের সাথে বললাম, আমি এই দেশটাকে ভালোবাসি, তাই আমি দেশের মাটির কথা শুনে সর্বজিতের যখন, আমি জানি না কে দোষী না দোষী, ইন্ডিয়া সরকার এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপার, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমি শুধু বুঝি যে আমার দেশ একদিন স্বাধীন হয়েছিল, আমার দেশের নাগরিককে কেউ যদি মেরে ফেলে, তার হার্ট, কিডনি, তার লিভার থেকে শুরু করে তার সবকিছু বিদায় দিয়ে বলে, যাও ফেরত দিলাম। আগেকার দিনে তো আমরা জানতাম রাজবলিরা কি করতো, তত খুন করে ঘোড়ার দিকে বডিটা পাঠিয়ে দিল বলে, এগুলো আমরা সিনেমায় দেখেছি। আমি এখানে মনে করি মেরে वतन को लोगों जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। আমি দেশের সব শহীদদের, যারা দেশের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছেন, আমি তাদের সম্মান জানিয়ে গেলাম।
আর একটা বলি, এখানে আমার হিন্দি ভাষীরা অনেকে আছেন, একটা শায়রি আছে, रोशनी चाँद से होता है सितारों से नहीं, मोहब्बत एक से होता है हजारों से नहीं। আমি বলে যাই, रोशनी चाँद से होता है सितारों से नहीं, मोहब्बत तृणमूल कांग्रेस का साथ होता है और किसी से नहीं। কিচ্ছু করার নেই, জেনে রেখে দাও, তোমরা আমাদের যত বাঁধবার চেষ্টা করবে আমরা এগিয়ে যাব, কারণ আমরা টর্নেডো, আমরা তুফানকে লড়তে জানি, আমরা ঝড় ভেঙে এগিয়ে যাই। আমরা এই গান গাই, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভালো শুকনো গানে আসো, জীবনের বন্যার উত্তম কৌতুক, শুকনো গানে আসো, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা বই, মা বই, মা বই, অন্যজনেরই ডাক, ভয় করি না নারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দর বেগে দাও, ভালো যারা ধ্বংস করে গেছে তাদের ভালো রাজনৈতিক ভাবে এদের আর পোস্ট করে দেবেন না। এরা বাংলার সব মিত্র নয়, এরা বাংলার বন্ধু নয়, এরা মানুষের বন্ধু নয়, এরা সর্বভারত বন্ধু নয়, এরা গরিবের বন্ধু নয়, এরা কৃষকের বন্ধু নয়, এরা শ্রমিকের বন্ধু নয়, এরা মহামানের বন্ধু নয়, এরা সংখ্যালঘুদের বন্ধু নয়, এরা ছাত্র জনগণের বন্ধু নয়, এরা হকারদের বন্ধু নয়, এরা বেকারদের বন্ধু নয়। এনে ক্রিমিনালিটি বলে সবার পদে আমার গভর্নমেন্ট চলে আসবে, পুলিশ ভাই সাবধান। বাপরে বাপ, তাও তো কংগ্রেস আমার সাথে নেই, আমি তো একাই। আমার প্রায় আমার দার্জিলিং এ 3 জন আমাদের সাথে আছে, আরো জিতেছি আমরা নতুন করে। আমাদের নিজেরই প্রায় 2/3 মেজরিটির মতো তৃণমূল কংগ্রেসের একাই আছে, তাতেই ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে। বাপরে বাপ, কেউ নিশ্চয়ই গ্যাস খাইয়েছে, গ্যাস বিলের মতো। ওই ব্যাংক পটাশ ব্যাংকের মার গল্প জানেন তো? লাস্ট বলে যাই, একটা ব্যাংক তার বাচ্চাগুলোকে রেখে বাড়ি যায়, মানে খাবার আনতে যায়। একদিন বাচ্চাগুলো দেখে একটা বড় গরু এসছে, তো যখন মা এসছে ফিরে ব্যাঙাচ্ছি, মানে ব্যাগের বাচ্চারা বলছে, মাগো মাগো, কেন আজকে কত বড় একটা জন্তু এসেছিল, তুই ভাবতেও পারবে না। ওর মা ভাবছে ওর থেকে বড় কে হবে, তো নিজের চোখে জায়গাকে দেখতে পাচ্ছে না। হরিণ যেমন নিজে লুকিয়ে রেখে ভাবে, মুখটা পেছনটাকে দেখতে পাচ্ছে না। বলো কত বড় জন্তু, বলো মা অনেক বড়। ব্যাংক পেট পোলাতে শুরু করলো, বলে মা তুমি যতই পেট পোলাও, তুমি তো পায়ের মতোই হবে না, তো তুমি আধখানা পায়ের মতোই হবে না, তো তুমি পুরো ওর মতো বড় হবে কি করে? ব্যাঙের তো অহংকার কমে না। ব্যাং তখন বললো, পেট ফোলাতে ফোলাতে এমন করলো, ব্যাং মা ফটাস, এপাশ ওপাশ ফটাস, ব্যাং মা মরে গেল। আমার কাহিনী ফুরিয়ে গেল। সিপিএম এরও তাই হবে, কংগ্রেসেরও তাই হবে, বিজেপিরও এখানে যারা ওদের সাথে মিলে আছে তাদের তাই হবে। এটাই হচ্ছে ভবিষ্যতের ভবিতব্য, কেউ খণ্ডাতে পারবে না। আর আমি না চাইলে কি হবে, নিজেদের পাতে ফাঁকা ফাঁদে নিজেরাই খারাপ করবে। তুমিও বলে ঈশ্বর আল্লাহ না জেনে করছে, ওদের ক্ষমা করো। আর কি বলতে পারি, আর কি বলতে পারি? আমি বলি ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজনৈতিক ভাবে মোকাবিলা করুন, কিন্তু কাশুন্দি গিয়ে কুৎসা করার চেষ্টা করবেন না। কারণ মনে রাখবেন, আমার গলার জোর, যত আপনারা আমায় মেরেছেন, আমার জোর শত শক্তিশালী হয়েছে। আপনারা আমায় যতবার একটা করবেন, আমায় আঘাত করলে আমি প্রত্যাখ্যান করি, তার কারণ আমি নিজে যদি দোষী হতাম আমি এটা করতে পারতাম না। এটা আমার মানসিক শক্তি, বাংলার মাটি থেকে পাওয়া। এই মাটিতে যতদিন বাঁচবো, এই মাটিকে বলি, মাগো তোমার ভালোবাসায় জীবন আমার জন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার জন্য। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোলা হাফেজ, ইনশাআল্লাহ।